আম্মুকে তো বলতেই পারলাম না। আমাদের আরো একটা বড় সর্বনাশ হয়ে গেছে। নিবিড় উঠে হনহন করে বের হয়ে গেল জিয়ানাদের লণ্ডভণ্ড বাসা থেকে। সাথে সাথে ফ্লোরে সিমেন্টের আস্তর ছাড়া একটা মাঝারি সাইজের কামরার একপাশে মামুন ইসলাম একটা প্লাস্টিকের চেয়ারে বসে আছেন, পাশে আশরাফ দাঁড়িয়ে। সেই কামরার ঠিক মাঝ বরাবর ছাদ থেকে বাঁকানো একটা রডের সাথে বাঁধা দড়িতে একজন উল্টা ঝুলন্ত উদাম গতরের লোককে হাবিলদার মোটা লাঠি দিয়ে একাধারে প্রহার করে চলেছে। হাঁটু থেকে উড়ু থেতলে গিয়েছে, নাক মুখ দিয়ে রক্তসহ লালা ঝরছে ঝুলন্ত ব্যক্তিটির। চেতনাহীন কিংবা চেতনা আছে কিনা বোঝা যাচ্ছে না। মামুন ইসলাম হাত উঠিয়ে থামতে বললেন। হাবিলদার থেমে লাঠিটা মেঝেতে ছুঁড়ে মারল। ঠন ঠন শব্দে সেটা এক কোণে গিয়ে পড়ল। আশরাফ মামুন ইসলামের কানে কানে বলল, স্যার, নিবিড় আপনার অফিসে ঢুকেছে। গার্ডরা ঢুকতে নিষেধ করায় দুজনকে মেরে হসপিটালে পাঠিয়েছে। মামুন ইসলাম দাঁড়িয়ে গেলেন আর হাবিলদারকে ইশারা করলেন। আজ এই পর্যন্তই। একটা ভারী হকি স্টিক দিয়ে মনের মাধুরী মিশিয়ে মামুন ইসলামের অফিস রুমের যাবতীয় ফার্নিচার আর দরকারি জিনিসপত্র ধ্বংস করে চুপচাপ কাউচে বসে আছে নিবিড়, যেন নাদান শিশু। ধ্বংস বিধ্বংস এইসব ব্যাপারতার সাথে একেবারেই যায় না। ধ্বংস বিধ্বংস এইসব ব্যাপার তার সাথে একেবারেই যায় না। মামুন ইসলাম হন্তদন্তে প্রবেশ করলো অফিস কক্ষে। পা রাখার জায়গা নেই, প্রতিটা ইঞ্চি লণ্ডভণ্ড করে ফেলেছে, যেন বিধ্বংসী কালবৈশাখী ঝড় বয়ে গেছে এখানে। মামুন ইসলাম যেন এসব কিচ্ছু দেখলেন না। সরাসরি নিবিড়ের সামনে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, কি চাও? আপনারা আসুন। ইয়ার কি হচ্ছে? না, ইয়ারকে তো আপনিই করেছেন এতদিন, এবার আমি করব। এক সময় আমি ভাবতাম আপনার মতো হব, কিন্তু আজ এখানে দাঁড়িয়ে কথা দিচ্ছি আপনি আমাকে দেখে আমার মতো হতে চাইবেন। কেড়ে নেওয়া পুরুষের বৈশিষ্ট্য না, কাপুরুষরাই দুর্বলদের উপর অত্যাচার করে নিজের ক্ষমতার প্রদর্শন করে। একজন দুর্বল নারী সঙ্গম কেড়ে নেওয়াকে একজন অসুস্থ বিকৃত মস্তিষ্কের লোকেই কেবল করতে পারে। মুখ সামলে হ্যাঁ, এসব তোমার কাজ নিবিড়। আমি কখনোই দুর্বল প্রাণীর সাথে লড়ি না, সেটা তোমার চেয়ে ভালো কেউ জানে। আচ্ছা, রেজাল হকের বড় মেয়ে জেনিকে সমুদ্র গ্যাং রেপ করেছে আপনার নির্দেশে, এটা কি মিথ্যা? নিবিড়, আগেই বলেছি, রাজনীতির জন্য আমি যতই নিচে নামি না কেন, কখনোই দুর্বল নারী আমার টার্গেট না। এরা শুধু ঘরের শোপিস হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে, প্রমাণ দিন। সেই সমুদ্র নিজে আমাকে বলেছে জিনিয়াকে আপনার আদেশে কিডন্যাপ করেছে। সমুদ্রের সাথে আমার কোনো যোগসূত্র নেই। ইউ ক্যান চেক মাই কল লিস্ট, সিসি ক্যামেরা। আর আমার কোনো কাজ লুকিয়ে করতে হয় না। জেওলের একটা শিক্ষা হওয়া উচিত ছিল। বারবার সাবধান করার পরেও সে আমার পেছনে লেগেছে। আমাকে তুমি সবসময় শত্রু ভাবো, অথচ যাদের বন্ধু ভাবো তাদের আসল রূপ তুমি দেখে নাও। দুইজনের বাগবিতণ্ডায় দরজায় নখের শব্দে মামুন ইসলাম কামিন বলে অনুমতি দিলেন। আশরাফ তাড়াহুড়ো করে এসে মামুন ইসলামকে বলল, ওসি হাবিব এসেছে। কেন? ওসি হাবিব ঢুকতে ঢুকতে বললেন, সমুদ্র হত্যা মামলায় শুকনীল নিবিড়, ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই পৃথিবীতে যত দ্বন্দ্ব বিদ্বেষ যুদ্ধ বিগ্রহ কোনো কিছুই কারোর বিরুদ্ধের জন্য হয়নি। হয়েছে ভালো আর জ্ঞানী মানুষদের চুপ করে থাকার জন্য, হয়েছে সুশীলদের জন্য, হয়েছে সমাজের উচ্চপদস্থ লোকদের নীরবতার জন্য। কারণ যখন কোনো অবক্ষয় ঘটে তারা যদি চুপ না থেকে আওয়াজ ওঠাতো, সমাজের এত ধস নামতো না। আরেক শ্রেণীর ভণ্ড নারীবাদী নামে ওপেনলি সিগারেট খাওয়াকে সম অধিকার মনে করে, প্রতিবাদের রাস্তায় নেমে যায়। অথচ ধর্ষিতার জন্য তাদের কখনো রাস্তায় নামতে দেখা যায়নি। গোটা জনা কয়েক মানুষ ছাড়া ধর্ষণের বিরুদ্ধে কিংবা বাস্তবিক কোনো পদক্ষেপ নিতে এখনো দেখা যায়নি। সমাজ আইন সব আন্ধা অথর্ব। ধর্ষণের পর লজ্জা ধর্ষিতার, কিন্তু ধর্ষক বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। তাই তো অহরহ বাচ্চা বুড়ো জোয়ান সকল শ্রেণীর নারী হচ্ছে ধর্ষণ। কেটে গেছে 90 দিন। আবহাওয়ার রং বদলের সাথে সাথে বদল ঘটেছে অনেক কিছুর। খরস্রোতা নদীর মতো কোথাও ধস, আবার কোথাও টিলা গড়ে উঠেছে। জিয়াউল লাইফ টাইমের জন্য পায়ের সার হারিয়েছে। টানা 48 ঘন্টা পা ঝুলিয়ে প্রচুর প্রহারের জন্য মাংসপেশিতে পচনের কারণে অবশ হয়ে গেছে। হুইল চেয়ার তার এখন একমাত্র ভরসা। নিজেকে একেবারে রুমবন্দি করে রাখেন সব সময়। অপরদিকে জেনি 15 দিন পর সুস্থ হয়ে বাসায় ফিরে, কিন্তু পুরো এলাকায় ছড়িয়ে যায় তার রেপ হওয়ার কথা। সজীবের সাথে তার সবকিছুর ইতি ঘটেছে তখনই। জেনি নিজে থেকেই সরে এসেছে। সজীব বার কয়েক চেষ্টা করেছে, তারপর মাস দুয়েক পর মায়ের পছন্দিতা পাত্রীকে বিয়ে করে সুখে শান্তিতে বসবাস করছে। জেনি সোশ্যাল সাইটে তাদের হ্যাপি কাপল ফটো দেখে।
তারপর মনে মনে মাশাল্লাহ বলে। তার দীর্ঘশ্বাস যেন কারো ওপর না পড়ে। আঞ্জুমানের বরখাস্ত এখনো বহাল তাবিয়াতে আছে। তাকে 1 বছরের জন্য বরখাস্ত করা হয়েছে, সাথে বেতন আসাও বন্ধ, গরুর ফার্ম বন্ধ, আঞ্জুমানের চাকরি আপাতত বন্ধ। জুনায়েদ প্রতি সপ্তাহে আসে, তবে খরচ কিছু দিতে পারে না। সে তার এক্স গার্লফ্রেন্ডের উৎসাহে আবেগের ঠেলায় গুলশানে একটা 1000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট কিনেছে। সেটার ইন্টারেস্ট মাসে প্রায় 50,000। বেতন যা পায় সেটা থেকে ইন্টারেস্ট দিয়ে তারপর খেয়ে পড়ে তেমন কিছু থাকে না। এক্স বলার কারণ তার গার্লফ্রেন্ড তাকে ডিচ করেছে, কিন্তু লোন নেয় সেই কোম্পানি থেকে আর বের হতে পারছে না জুনায়েদ। একেই বলে প্রকৃত ছাগলের 3 নাম্বার বাচ্চা। জিয়ানার 3টা প্রাইভেট দিয়ে কোনোভাবেই চলছিল না। ব্যাংকের কিছু জমানো টাকা দিয়ে জিয়াউল আর জেনির চিকিৎসা প্লাস ফার্মের মোটা অ্যামাউন্টে জরিমানা দিয়ে সেটাও শূন্যে যখন ঠেকলো, তখন জিয়ানা দেখলো মধ্যবিত্ত পরিবারের আসল সংগ্রাম, সংসার নামের গ্লানি কতটা কঠিন। এতটাও কঠিন হতো না যদি না আঞ্জুমান তার দিক থেকে মুখ ফিরিয়ে নিত। সেদিনের পর থেকে আঞ্জুমান আর জিয়ানার সাথে একটা সিঙ্গেল কথাও বলেনি। প্রথম জিয়ানা খুব কষ্ট পেলেও পরে বুঝে নিয়েছে মা তাদের এই অবস্থার জন্য জিয়ানাকে দায়ী ভাবছে। তাদের হাসি খুশি সংসারে যেন কালো রাহু দশা চলছে। সে চলুক, খারাপ দিনের পর ভালো সূর্য আসবে, এই আশায় প্রতিনিয়ত মানুষ বাঁচে। তাই তো সবাই বলে মানুষ বাঁচে কিসে? জিয়ানাও বেঁচে আছে সেই এক আশায়। কিন্তু আশার পিদিম জ্বলে আবার ফট করে নিভে যায় যখন সে নিবিড়ের ক্লাবের সামনে দিয়ে যায়। জিয়ানার শরীরে ঠিক কোন জায়গায় একটা সূক্ষ্ম চিনচিনে ব্যথা হয় সে বুঝতে পারে না, তবে তার প্রচণ্ড খালি খালি লাগে, যেটার কারণে নিজের চিল মস্তিষ্ক আজকাল থিতিয়ে যায়। নিবিড় জেলে থাকায় তার ছেলেপেলেরও তেমন একটা আড্ডা জমায় না। এত খারাপের মাঝে একটা ভালো হয়েছে। আঞ্জুমানের যে ভাই সারা জীবন তাদের দূরছাই করে এসেছে, কিন্তু হঠাৎ তিনি একদিন একটা দলিল নিয়ে হাজির হলেন। আঞ্জুমানের নামে তাদের জেলা শহরে একটা জমি আছে, সেটা ফেরত দিতে তিনি সশরীরে হাজির হন। অতি আশ্চর্যের ঘটনা যেদিন ঘটলো সেদিন হঠাৎ করে আঞ্জুমান হাউমাউ করে কেঁদেছিল অনেকক্ষণ। সৃষ্টিকর্তা কখনো তার নিয়ামতের সবগুলো দরজা বন্ধ করেন না। ফিজদায় আকুল হয়ে কান্না করে অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন রবের আরশে। সেই জমি আঞ্জুমান দিয়ে কি করবে, তার দরকার টাকা। তাই জমি দলিলে আঞ্জুমান সাইনের পরিবর্তে 15 লাখ টাকা পান। এতেই এখন তাদের টুকটাক চলছে। অপরদিকে শহরে চাঞ্চল্যকর দুটো গ্রুপের আবির্ভাব হয়েছে। খারাপটা আগে শোনা ভালো। 10 থেকে 15 বছরে বাচ্চা মেয়ে নিখোঁজ হচ্ছে। 3 মাসে প্রায় 6টা মেয়ে নিখোঁজ হয়েছে। আর ভালো দিক হচ্ছে যে মুজিতা নামের একটা অদ্ভুত টিমের আবির্ভাব হয়েছে, যারা পুরুষের বিশেষ অঙ্গ কেটে উল্টো ঝুলিয়ে রেখে দেয় শহরের যে কোনো রাস্তার মোড়ে, আর লিখে দেয় আমি একজন ধর্ষক, আমাকে সবাই থুতু দেন। নিচে ছোট করে লেখা থাকে যে মুজিতা জেনিকে রেপ করা প্রতিটা প্রাণী এই গ্রুপের হাতে মরেছে। শরীরের সাথে 68ভাবে চিপকে লেগে আছে স্লিপলেস ব্লাউজ, তার উপর শিফনের জর্জের শাড়ি। লাল টকটকে ঠোঁট মোহনীয় ভঙ্গিমায় হেসে হেসে এগিয়ে যাচ্ছে 2 জন যুবতী। সেদিকে লালসার দৃষ্টিতে তাকিয়ে ভেলভেট বিছানায় অর্ধভঙ্গিতে শুয়ে আছে গড় আয়ু ফুরিয়ে যাওয়া এক সুপুরুষ। একজন এগিয়ে এসে খুব কাছে ঘেঁষে বসে পড়ল, এক পা কবরে চলে যাওয়া বৃদ্ধের কাছে। অপর রমণী ওয়াইন গ্লাসে টকটকে লাল তরল ঢেলে সঙ্গোপনে ব্লাউজের নিচ থেকে একটা নেশার ট্যাবলেট মিশিয়ে দিল। গ্লাসটা নিজের দিকে অল্প খাওয়ার ভান করে বয়স্ক পুরুষটির দিকে এগিয়ে দেয়। পুরুষটিও মন্ত্রপুতের ন্যায় হাত বাড়িয়ে নিয়ে অল্প একটু গলায় চালনা করে। কাছের রমণীটি যত্ন করে পুরো গ্লাস নিজ হাতে খাইয়ে দিল। ফ্ল্যাশব্যাক। জিয়ানা বাইরে যতই চিল কিংবা কুল থাকার চেষ্টা করুক না কেন, কোথাও যে সে নিজের মাঝে নেই সেটা জেনি লক্ষ্য করে। সারাক্ষণ নেচে কুদে বেড়ানো মেয়েটা হঠাৎ চুপসে গেছে তাদের অনাকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্টে। সেই ঘটনার পর থেকে তামান্নার সাথে জিয়ানার আর জেনির সখ্যতা বেড়েছে। কাছে থেকে কেউ খারাপ না, আর দূর থেকে কেউ ভালো না। একটা মানুষকে বিচার করার আগে তার নিকটে আসা উচিত। দূর থেকে কারো পরিস্থিতি বিবেচনা করা যত সহজ, কাছ থেকে ঠিক ততটাই কঠিন। আপাত দৃষ্টিতে যেটা সাদা পানি, পারতপক্ষে সেটা হতে পারে সর্বোচ্চ ক্ষয়িষ্ণু অ্যাসিড। তামান্নার ব্যাপারটা ঠিক তেমন। গরিব ঘরে সুন্দরী মেয়ে হওয়ায় বিয়ে হয় টাকাওয়ালা এক বয়স্ক লোকের সাথে। 1 বছর সংসার করার পর জানতে পারে আগের পক্ষে ছেলে মেয়ে সহ বউ আছে। রাগে দুঃখে নিজেই ডিভোর্স দেয়। কিন্তু বাস্তবতা যে অনেক কঠিন। একা একটা মেয়ে অর্থ ছাড়া কিংবা পরিবার ছাড়া সার্ভাইভ করতে পারে না। যে উকিলের মাধ্যমে সে ডিভোর্স দিয়েছে সেই উকিলই তাকে প্রস্তাব দেয় বিয়ের। স্ত্রী বিয়োগ উকিলের একটা ছেলে ছিল, তাই তামান্না আর আপত্তি করেনি। কিন্তু অনেকটা বড় বয়সী ছেলে কোনোভাবে তামান্নাকে মেনে নিতে পারেনি। দিন দিন তার উগ্রতার হিংস্রতা যখন বেরিয়ে যাচ্ছিল, তখন উকিল নিজেই তামান্নাকে কিছুদিন দূরে থাকতে বলে। দূরে থাকতে এসে সেই যে দূরত্ব তৈরি হয়েছিল আর সেটা ফিল আপ হয়নি। তারপর 2 বছর টুকটাক মডেলিং করেই চলেছে। হঠাৎ সাবেক সাংসদ কালাম কাঞ্চন ইউনিভার্সিটির এক প্রোগ্রামে তামান্নাকে দেখে পছন্দ করে আর বিয়ের প্রস্তাব দেয়। তামান্না ততদিনে উশৃঙ্খল জীবনে দাপটের সাথে চলছে, কোনো বাধা নেই, সামাজিকতার দায় নেই। সে রাজা আপন দুনিয়ায়, তাই পুরোপুরি উচ্ছন্নে তার লাইফ। সেই অবস্থায় আবারও বিয়ের প্রস্তাব পেয়ে প্রায় সাথে সাথেই সাংসদ কালাম কাঞ্চনের বাগদত্তা হয়। ক্ষমতা আর প্রাচুর্যই তখন তামান্নার একমাত্র সুখ ছিল।
কিন্তু নিবিড়কে দেখলে মস্তিষ্কের কোথাও ক্ষীণ যন্ত্রণা অনুভূত হতো প্রতিনিয়ত। কড়া ব্যক্তিত্ব আর স্পষ্টভাষী নিবিড়ের দিকে এক প্রকার তৃষ্ণার্ত চাতকের মতো চেয়ে থাকতো তামান্না। একবার পার্টি অফিসের এক প্রোগ্রামে নিবিড়ের বাবার অ্যাসিস্ট্যান্ট আশরাফ তামান্নাকে প্রস্তাব দেয় নিবিড়ের ক্লাবে রাত যাপনের জন্য। তামান্না সেদিন খুশিতে পেখম মেলে নেচেছিল এই ভেবে যে নিবিড় নিজে প্রস্তাব দিয়েছে, কিন্তু সেদিন সে নিবিড়ের ব্যক্তিত্বের স্পষ্টভাষী স্বভাবের পরে জেনে চিনল আরেক ভয়ঙ্কর দিক। নিবিড় নারী শরীর তীব্র ঘৃণা করে। প্রেম ভালোবাসা তো দূরের কথা, সামান্য কামনা বাসনা হয় না তার নারী শরীরের প্রতি, বরং প্রথমেই জিজ্ঞাসা করবে। নিজ ইচ্ছায় এসেছেন? যদি বলে হ্যাঁ, তবে তার খবর খতম। আর যদি বলে না, তাকে এই পেশায় জোরপূর্বক আনা হয়েছে, কান্নাকাটি শুরু করে, তবে নিবিড় নিজ প্রয়াসে ভালো জীবন ফিরিয়ে দেয়। তবে শর্ত একটা, এই জেলা ছাড়তে হবে। নিবিড়ের সাথে তামান্নার ক্লেশ তেমন একটা হয়নি। নিবিড় জাস্ট তামান্নাকে ব্যবহার করে কাঞ্চনের কাছে ফায়দা নিত। এই জন্যেই তামান্নাকে ডেটও করেনি, এমনকি ক্লাব এলে তাকে বাড়ি ফিরে যেতে বলতো। ফোনে কথা বলে কৌশলে নানান তথ্য সংগ্রহ করে রেজাউল সরকারের পক্ষে কাজ করছিল এবং পরবর্তীতে রেজাউল জয়ীও হয়। এই জন্য জেইনজির জিন্দাপির খ্যাত আরাফাত রহমান একটা কথা বলেছেন, রাজনীতি জটিল জিনিস। আপনি যেটা দেখেছেন সেটা রাজনীতি না, আপনি যেটা দেখেন না সেটাই রাজনীতি। তারপর নিবিড়ের সুবাদে সমুদ্রের সাথে সখ্যতা বাড়ে তামান্নার। আর তামান্না সমুদ্রের ভালো ব্যবহার আর যত্নে এইবার ভেবে নেয় সত্যি সত্যি একজন আত্মার মানুষ পেয়েছে। কিন্তু না, কিছুদিন পর থেকেই সমুদ্রের আসল চেহারা প্রকাশ পেতে থাকে। নানা ক্লাবে অন্য পার্টির লোকদের সাথে পরিচয় করিয়ে দেয়, প্লাস তাদের সাথে নিরিবিলি ঘরে রেখে নিজে সরে পড়ত। কিছুদিন থেকে সরাসরি বিভিন্ন রাজনৈতিক লোকদের খুশি করতে বললে ঘৃণায় নিজে থেকে যোগাযোগ বন্ধ করে দেয় তামান্না। কিন্তু তাদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ক্লিপ দিয়ে ব্ল্যাকমেল শুরু করে। অন্য কোনো উপায় না পেয়ে মৌসুমীর সাথে যোগাযোগ করে, সে যেন তার স্বামীকে আটকায়। মৌসুমী সত্য না মিথ্যা যাচাই করার জন্য তামান্নার কথা মতো সেদিন বোরখা পরে নির্দিষ্ট হোটেলে পৌঁছায়। সমুদ্র তাকে তামান্না ভেবে এক প্রকার হাত ধরে টেনে নিয়ে হোটেল রুমে নিয়ে যায় এবং কোনো প্রকার কথা ছাড়াই বাহির থেকে দরজা লক করে চলে আসে। সমুদ্র নিজের অজান্তে নিজের স্ত্রীকে পরপুরুষের কাছে লেলিয়ে দেয়। সেদিন মৌসুমী নিজেকে বাঁচাতে পারেনি, আর পারেনি নিজ স্বামীকে ক্ষমা করতে। জেনির সাথে হওয়া অন্যায় তামান্না সহ্য করতে পারেনি। জিয়ানারা হাসপাতাল থেকে বের হওয়ার পর মৌসুমীর সাথে যোগাযোগ করে আর সমুদ্রের ফ্ল্যাটে গিয়ে দুইজনা মিলে প্রথমে প্রচণ্ড নেশা করে এবং জেনির সাথে ঘটা ঘটনার কথা স্বীকার করায়। কে কে ছিল সাথে সব জেনে নেয়। তারপর পানি ভর্তি বাথটাবে সমুদ্রকে ডুবিয়ে রেখে চলে আসে। মৌসুমী সহজ সরল মেয়ে থেকে এখন হয়ে গেছে একজন ধর্ষক ঘাতক নারী। তামান্না, মৌসুমী, জেনি আর জিয়ানা টিম জে মুজিতা, জে ইকুয়াল টু জেনি, মৌ ইকুয়াল টু মৌসুমী, জেডাই ইকুয়াল টু জিয়ানা, টিএ ইকুয়াল টু তামান্না। তামান্না আর জেনি স্টেক হোল্ডার এই গ্রুপের। তারা সরাসরি সশরীরে কাজ করে। জিয়ানা আর মৌসুমীকে ক্রাইম করতে দেয় না, তারা দুইজন শুধু প্ল্যান করে। সমুদ্র হত্যা মামলায় নিবিড় যে নির্দোষ সেটা এই চারজন খুব ভালো করে জানে এবং একজন নারী অন্য নারীর হাবভাব খুব ভালো টের পায়। জিয়ানার পারিবারিক সমস্যায় যতটা না কাবু, তার চেয়ে বেশি কাবু কারো অনুপস্থিতিতে। অপরদিকে জেনি অত্যন্ত স্বাভাবিক আচরণ করে, এমনকি সৃষ্টিকর্তার নিকট শুকরিয়াও আদায় করে। এমন দুর্ঘটনার শিকার না হলে সে এতটা কঠোর হতে পারত না। সজীবের মতো ভেড়ার সাথেই সারা জীবন কাটাতে হতো, আর না ধর্ষকদের শাস্তি দেওয়ার কথা চিন্তা করতে পারত। তামান্নারও জীবনের প্রতি বিতৃষ্ণা চলে আসছে, তাই নিজের জীবনে মোটামুটি উৎসর্গ করেছে এই কাজে। 2 দিন পর নিবিড়ের ফাইনাল রায় বের হবে। সবকিছুই নিবিড়ের বিপক্ষে। জিয়ানার ভাষ্যমতে নিবিড়কে তার নিজ পিতা আর রেজাউল সরকার মিলে ফাঁসিয়েছে। ভেতরের খবর না জানলেও এটাই নিশ্চিত, কেননা আসামি পক্ষের উকিল আর সাক্ষী খুবই দুর্বল। নামকাওয়াস্তে শুধু হাজিরা দেয় আদালতে। 2 দিন আগে মক্কুর সাথে জিয়ানার দেখা হয়। প্রায় মক্কু তাদের খোঁজ খবর নিয়ে যায়, কিন্তু হঠাৎ মক্কুর কথা জিয়ানার সন্দেহ হয়, কারণ তার মামার জমির বিনিময়ে টাকা দেওয়ার কথা বাহিরের কেউ জানেন না। কিন্তু মক্কু কিভাবে জানলো? একটু খোঁজ নিয়ে জানতে পারে সেই জমি জাল দলিল করে অনেক বছর আগে তাদের মামা বিক্রি করে বসে আছে। জিয়ানাদের পরিবারের উপর নিবিড় জেল থেকেও নজর রেখেছে, আর মক্কুকে দিয়ে তার মামার কাছে টাকা দিয়ে পাঠিয়েছে। জিয়ানা ধাক্কার মতো খেয়েছিল প্রথমে, তারপর তামান্নার কাছে শুনে বুঝতে পারে নিবিড়ের স্বভাবই এমন। যদি মনে হয় তার কারণে কেউ সাফার করছে, সে গোপনে তাদের ছায়া হয়ে দাঁড়ায়। আর রাজনীতি থেকে সে কোনো আর্ন করে না। নিবিড় 5 স্টার পাওয়া ফ্রিল্যান্সার। কলেজ লাইফ থেকেই তার তথ্য প্রযুক্তির উপর আগ্রহ ছিল। অনেক বছর থেকে সে দাপটের সাথে ফ্রিল্যান্সিং করে আসছে, অথচ নিজেকে মুড়িয়ে রাখে এক অন্য চরিত্রের চাদরে। জিয়ানা তাই সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক নিবিড়কে সাহায্য করবে, কিন্তু লাস্টবার আদালত এক প্রকার প্রমাণ হয়ে গেছে নিবিড় দোষী। বাথটাবে নিবিড়ের হাতের ছাপ, দারোয়ান আর সবশেষে বদির সাক্ষীতেই সবকিছুই নিবিড়ের বিপক্ষে। নিবিড়ের যদিও এতে কোনো হেলদোল ছিল না, সে দিব্যি চেয়ে চেয়ে সব শান্তভাবে দেখে গেছে, কিন্তু অশান্ত ছিল একজন। তার ছটফটানি বাহির থেকে স্পষ্ট দেখা গেছে।
হয়েছে। একজন নির্দোষ অযথা শাস্তি পেতে পারে না নিশ্চয়ই। তাই জেনিয়া তামান্না প্ল্যান করে রেজাউলের বাংলোতে করলগাল সেজে যাবে। প্রথমে অনেক নেশা করাবে, তারপর পেট থেকে কথা বের করবে। কিন্তু বিপত্তি বাধে জেনির প্রচণ্ড জ্বর চলে আসায়, আর তার জায়গায় জিয়ানাকে আসতে হয়। বর্তমান জেনি, জিয়ানা আর তামান্না মিলে ভার্সিটির কাছে একটা ছোট্ট ফ্ল্যাট ভাড়া নিয়েছে। তাদের কাজের সুবিধার্থে নিলেও সবাই জানে ভার্সিটির কাছাকাছি থাকার জন্য নিয়েছে। তাছাড়া গ্রুপ স্টাডির ব্যাপার আছে। জিয়ানার শরীর থেকে একটানে পাতলা শাড়িটা খুলে বিছানায় ছুড়ে দিল। ব্লাউজের হুক ধরে এদিক সেদিক টানাটানি করতে করতে কটমট করে জেনির দিকে তাকিয়ে বলে, এমন কোলবালিশের কভারের মতো আঠার জিনিস তোমাদের কে পড়তে বলেছে? আমার দম বন্ধ হওয়ার জোগাড়। অসহ্য বাতেলা নাকড়া কাপড় চোপড় সব। তারপর তামান্নার দিকে তাকিয়ে আরো বলে, এই তুমি এমন চিজ সবসময় কেমতে পড়ো? নিঃশ্বাসই বা ইজিলি নাও কেমতে? ফ্যাশন একটু কষ্টকর, অভ্যেস হয়ে গেলে আর সমস্যা হয় না। তামান্নার শাড়ি আনপিন করতে করতে উত্তর দেয়, নো, ফ্যাশন হবে কমফোর্টেবল, যেটা স্বস্তিদায়ক। ফ্যাশন ডিজাইনারদের প্রথম প্রায়োরিটি থাকে কোয়ালিটিফুল ফেব্রিক্সের উপর। অ্যাথনিক, ইন্টেলেকচুয়াল লুক, জাঙ্ক জুয়েলারি, স্টাইলিং ড্রেস আপ, কত যে এদের ব্যাপার স্যাপার জিয়ানা ভেবে কুল পায় না। মাঝে মধ্যে জিয়াউলের উপর সে কৃতজ্ঞতা বোধ করে খুব। যেখানে শার্ট প্যান্ট আর টি শার্টই সব খতম হয়ে যায়, সেখানে কেন এত বাড়াবাড়ি? জেনি অর্ধশোয়া হয়ে বসে জিজ্ঞাসা করলো, কাজ হলো কিনা সেটা বলো, সব আজারে পাছার সাইডে রাখো। জিয়ানা হতাশায় ধপ করে জেনির পাশে শুয়ে পড়ল। তামান্না বলে ওঠে, তেমন কোনো ক্লু বা প্রমাণ পাইনি। বেটা মদন নেশার ঘরে নাক ডেকে কুল পায় না, কথা বলবি কোন সময়? জিয়ানা বলে জেনিকে জড়িয়ে ধরে। এখনো শরীর বেশ গরম তার। জিয়ানার কাছে এখন আঞ্জুমানের চেয়ে জেনিকে মামা বেশি লাগে। মাত্র 3 বছরের গ্যাপ তাদের, তারপরে সবসময় জিয়ানাকে আগলে রাখে। জেনি এক হাত দিয়ে জিয়ানার মুখে চুল সরিয়ে বলল, তোকে আজ হুড়পুরির চেয়ে কম কিছু লাগেনি জিও। কি সুন্দর তুই, অথচ কিভাবে থাকিস। আব্বু এখন আর কিছু বলবে না, তুই নর্মালি চলবি। এভাবেই আমি নর্মাল। অভ্যাস চাইলেই পাল্টানো যায় না, সময়ের প্রয়োজন। তামান্না বাথরুমে ঢুকতে ঢুকতে বলে, শ্বশুর ঘরে গিয়ে ঠিকই অভ্যাস বদলে যাবে, কারণ ঠেলার নাম বাবাজি। জেনি জিজ্ঞাসা করলো, এখন কি করবি? তোর তো কোনো ওয়ে দেখছি না। আচ্ছা আছে, লাস্ট একটাই ওয়ে আছে। কি সেটা? নিজের নাক কেটে অপরের রথযাত্রা ভঙ্গ। মানে? উত্তরে জিয়ানা মুচকি হাসলো, মনে মনে ভাবলো, কাবলিওয়ালা, জিয়ানা কারো ঋণ রাখে না। আপনি আড়ালে থেকে সাহায্য করেন, আর আমি সবার সামনে দাঁড়িয়ে। দেখা হচ্ছে কাল। তামান্না বাথরুম থেকে বের হলে জিয়ানা যেতে যেতে গাইলো, আঁকা বাঁকা কেকে, আমি না তুমি না এ এ। মাঠে না নেমেও খেলার সকল পরিভাষা বুঝে ফেলার ক্ষমতা একজন তুখোড় রাজনীতিবিদের অন্যতম বৈশিষ্ট্য। তেমনি আদালতের বিচারের প্রকোষ্ঠে শুধু বাদী বিবাদী, আসামি, সাক্ষী আর আইনের লোকজন ছাড়া জিয়ানাকে দেখে নিবিড়ের চোয়াল শক্ত হয়ে উঠল। একটা ঢিলে ঢেলা সাদা হাতের কাজের ফতুয়া আর লং শার্ট, সাথে একটা মাল্টি কালারের ওড়না দিয়ে মাথায় ঘোমটা দিয়ে আসামি পক্ষের উকিলের পেছনে বসে আছে জিয়ানা। নিবিড় প্রথমে চিনতে পারেনি। মেয়েলিসা যে প্রথম দেখলো জিয়ানাকে। পরক্ষণে শান্ত চোখ জোড়া শক্ত আর লাল হয়ে উঠছে ক্রমান্বয়ে। জিয়ানা নিবিড়ের দিকে তাকিয়ে চমৎকার একটা হাসি দিয়ে 4 আঙ্গুল দিয়ে হাই দেয়। জেলখানায় থাকলে মানুষ সুন্দর হয় এই প্রথম দেখলো। চুলদারি সব সুবিন্যস্তভাবে ট্রিম করা, গায়ের রং আগের চেয়ে খুলে গেছে, এখন আর শ্যামা মনে হচ্ছে না। ভিআইপি সেলে ছিল মনে হয়, তা না হলে 3 দিনে জিয়াউল পঙ্গু হয়ে ফিরলেন, আর নিবিড় 3 মাসে আরও সুদর্শন হয়ে গেছে। সবই টাকার খেলা, অথচ জিয়ানা ভেবেছে মুমূর্ষ কেলানি খাওয়া সাদা কালো চেকের আসামি পোশাকের সাথে হাতে পায়ে এমনকি খুনের আসামি হওয়ায় গলাতেও শিকল পরানো থাকবে। নিজের চিন্তার উপর নিজেরই হাসি পেল। অবশ্য তারই বা কি দোষ, সারা জীবন মুভি সিনেমাতে এসব দেখেই বড় হয়েছে। খুনের আসামির নায়ক খোঁড়াতে খোঁড়াতে কাতর চেহারায় আসামির কাঠগড়ায় বেচারি হয়ে দাঁড়িয়ে থাকে। এক কক্ষ লোক উপস্থিত থাকে, মাঝে মধ্যে হাততালি দেয় নায়কের উকিল পয়েন্ট উল্লেখ করতে পারলে। অথচ বাস্তবের আদালতের বিচারের কক্ষে বাইরের কেউ প্রবেশ করতে পারে না, মামলা সম্পর্কিত মানুষ ছাড়া। এখানেও তাই। পরিচিতদের মাঝে বদি মক্কু সমুদ্রের ফ্ল্যাটের দারোয়ান, অপর পাশে আরেকটা বোরখা পরা মেয়ে আগাগোড়া মুড়িয়ে বসা। মিনিট 5 পর মাননীয় বিচারপতি প্রবেশ করলেন। উপস্থিত সকলে দাঁড়িয়ে সম্মান জানালো। ফৌজদারি মামলার জজ সাহেব প্রথমে কিছু পেপারে স্বাক্ষর আর ফর্মালিটি করে স্পিকার অন করে বললেন, বিচার ব্যবস্থা অত্যন্ত জটিল এবং সময় সাপেক্ষ কাজ। তার ফৌজদারি মামলা আরও বেশি জটিল এবং স্পর্শকাতর। সমুদ্র হত্যা মামলায় আসামি সুখনীল নিবিড়ের মামলায় আজ চূড়ান্ত রায় ঘোষণার আগে আপনি সুখনীল নিবিড় নিজে পক্ষে কিছু বলতে চান? আমি কিছু বলতে চাই না, তবে আমার পক্ষের উকিলের কিছু বলার আছে। ঠিক আছে, আপনাকে 5 মিনিট শেষবারের মতো সময় দেওয়া হলো।
আসামি পক্ষের উকিল শাকিল আহমেদ দাঁড়িয়ে বলল, জি স্যার, দিনে 3 বেলায় ক্লিনিং করতে হয়। রাখেন স্যার, রাগ করেন নইলে। পারমিশন গ্রান্টেড। পাশ থেকে পেয়াদা হাঁক ছাড়ল। সাক্ষী হাজির। জিয়ানা অত্যন্ত মেয়েলি ভঙ্গিতে হেঁটে সাক্ষীর কাঠগড়ায় দাঁড়ালো। নিবিড় ভ্রুকুচকে মেয়ের হাবভাব দেখে চলেছে, আর মনে মনে ঠিক করছে যদি উল্টাপাল্টা কিছু বলে কানের নিচ বরাবর তালা লাগিয়ে দিবে। জিয়ানা আশেপাশে তাকালো। ও কি যাহা বলিব সত্যি বলিব, সত্য বই মিথ্যা বলিব না, এটা না বলিয়ে সরাসরি নাম অত্যন্ত বিনয়ী হয়ে মাথা নিচু করে উত্তর দিল, জিয়ানা হক। আপনার হাতে ফর্মে তো সব লেখাই আছে, হয়তো প্রশ্ন না করে কাজের প্রশ্ন করুন। উকিল কেসে ওঠে। আর জজ এতক্ষণ ঝিমিয়েছিল, হঠাৎ টান টান করে বসে পড়লেন। আপনি আপনার বক্তব্য উপস্থাপন করুন। জিয়ানার হাতের পেন ড্রাইভ উকিলের দিকে বাড়িয়ে দিয়ে আবারও বলে, আশা ক্লিনিক আর আমাদের বিল্ডিং এর গেটের সিসি ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছে সময় আর আমাদের ঢোকার দৃশ্য। তারপর বের হয়ে যখন তখন রাত প্রায় 12টা পার হয়েছে। আর ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী সমুদ্র খুন হয়েছে সন্ধ্যায়। নিবিড় দাঁতে দাঁত পিষে জিয়ানার বাকোয়াজ সহ্য করে যাচ্ছে। উকিল পেন ড্রাইভটা জজ সাহেবের পাশের পিয়নের কাছে দেয়। জজ সাহেব নিজের ল্যাপটপে কানেক্ট করে ফুটেজ চেক করে প্রশ্ন করে, প্রসিকিউশনের কোনো কিছু জিজ্ঞাসা করার আছে? জি মহামান্য আদালত। আচ্ছা জিয়ান হক, আপনি হঠাৎ এতদিন পর উদয় হলেন যে? না মানে এতদিন কোথায় ছিলেন? প্রসিকিউটরের মুখে ব্যঙ্গ। দেখুন, আমরা মধ্যবিত্ত ঘরের মেয়েরা প্রচন্ড ভীতু হই। তাছাড়া নিবিড়ের রেকর্ড মনে হয় জানেন আপনি। আমার সাথে প্রতারণা করেছে এক প্রকার, তাই হালকা রাগ, সাথে আমার বোনের ধর্ষণের ব্যাপার জড়িত ছিল। সব মিলিয়ে আমি দ্বিধাগ্রস্ত ছিলাম। আপনি যে সত্যি বলছেন তার প্রমাণ কি? আপনাদের যে গভীর সম্পর্কটা ছিল আমরা বিশ্বাস করব কিভাবে? আজব তো, আমি তো সিসি ক্যামেরার ফুটেজ তো দিয়েছি। আর এখন কি আমায় প্রমাণ দেওয়ার জন্য বলতে হবে ওনার মেশিনে তিল আছে? বলেই ওড়না দিয়ে মুখ ঢেকে ফেললো। আর অপরদিকে আদালত। কেউ কেউ শুকনো কাশি শুরু করলো, আবার হাসিও শোনা গেল। জজ সাহেব একটা টিস্যু দিয়ে মুখ মোছার বাহানা করে হাসি আটকালো মনে হয় বহু কষ্টে। তারপর আওয়াজ উঁচু করে বললেন, সবাই আদালতের পবিত্রতা রক্ষা করুন। আসামি পক্ষের উকিল আমাকে আরেকটা প্রমাণ সাবমিট করেছে। বাদীপক্ষ সমুদ্রের স্ত্রী নিজেই মামলা প্রত্যাহার করেছেন। ওনাকে হাজির করুন। আগাগোড়া বোরখা পরা মেয়েটা ছিল মৌসুমী। সে নিজের নেকাপ উঠিয়ে জিয়ানা নেমে যাওয়ার পর কাঠগড়ায় উঠল। এবার আর উকিল নাম দাম জিজ্ঞাসা করলেন না, সরাসরি বক্তব্য উপস্থাপন করতে বলল, আমার স্বামী স্বাভাবিক মানুষ ছিলেন না। ওনার চরিত্রহীনতা থেকে শুরু করে নেশা করা এবং নারী ব্যবসা ছিল। প্রায় রাতেই প্রচণ্ড নেশা করে এসে বাথরুমে ঘুমিয়ে পড়তো। কিছুদিন থেকে আমাদের মাঝে প্রচণ্ড ঝগড়াঝাটি চলছিল, তাই আমি আমার বান্ধবীর বাসায় উঠি। আমার মনে হয় এটা খুন না, নেশার ঘরে পানি ভর্তি ভাতটাপে নিজেই ডুবে। আর কিছু বলতে পারলো না, হু হু করে কান্না শুরু করলো। জজ সাহেব শান্ত হতে বলল। জিয়ানা এইবারও আশাহত হলো, কারণ পাশের হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে অর্ডার করলো না একবারও। প্রসিকিউশনের চেহারার রং পাল্টে যাচ্ছিল। বিরক্তি নিয়ে মৌসুমীকে জিজ্ঞাসা করলো, আপনিও কেন এতদিন পর আজ সাক্ষী দিচ্ছেন, সেটাও বাদী হয়ে বিবাদী পক্ষের? দেখুন, আমি মামলা করিনি, করেছে আমার শ্বশুর। উনি পুত্র স্নেহে অন্যায় করতে পারেন, কিন্তু আমার বিবেকে বাধছিল। আমার স্বামী গত হয়েছে, তাই আমি নিশ্চয়ই এতদিন স্বাভাবিক ছিলাম না। আসামি পক্ষের উকিল আরও কিছু সাক্ষী সিসি ক্যামেরা ফুটেজ পেশ করলেন। ঘণ্টাখানেক সকল কিছু বিচার বিবেচনা করে আদালত নিবিড়কে নির্দোষ ঘোষণা করে। বৌদি আর দারোয়ানকে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য 3 মাসের জেলার 20,000 টাকা জরিমানা দায় করে মামলা ডিসমিস করে দিল। নিবিড়ের হ্যারাসমেন্টের জন্য অফিসিয়াল দুঃখিত জানিয়েছে আদালত। পুলিশের ড্রেস পরা 2 জন নারী থানায় ঢুকলো। আসামির খাবার নিয়ে যাচ্ছিল অন্য একজন কনস্টেবল। একজন ইশারায় তার হাতে দিতে বলল। কনস্টেবল তাদেরকে খাবারটা দিয়ে লাঞ্চের জন্য বের হয়ে যায়। লক্ষ্মীপুর থানায় দুপুরের এই সময় একটা কাকও পাওয়া যায় না। প্যান্টের পকেট থেকে সাদা পাউডার প্রথমে পানিতে, তারপর ডালসহ যাবতীয় খাবারে মিশিয়ে দেয় ভালোভাবে। আসামির সেলের নিচ দিয়ে সেই খাবার পাঠিয়ে 2 জন আসামিকে বলল, দ্রুত শেষ করুন, সময় 3 মিনিট। একজন একটু গাইগু করলে বাকি 2 জন ভদ্রলোকের মতো গপ গপ গিলল কোনো রকম। তৃতীয় জন বাকিদের দেখা দেখি দ্রুত খেলো। খাবার খেয়ে পানি খাওয়ার সাথে সাথেই 3 জনই নিজ হাতে গলা চেপে ধরে তরপাতে লাগলো। মুখ দিয়ে প্রথমে সাদা, তারপর লাল ফেনা বের হওয়া শুরু করলো। গলা কাটা মুরগির মতো ছটফটিয়ে হাত পা দিয়ে পুরো জায়গাটা খুঁজতে খুঁজতে লন্ডভন্ড হয়ে গেল। একজনের প্রসাব ত্যাগের জন্য জায়গাটা ময়লার ঘিনঘিনে রূপ নিয়েছে। মেয়ে পুলিশ 2 জন একটা কাগজ সেলের সামনে লাগিয়ে বের হয়ে এলো থানা থেকে। লাঞ্চ শেষে সবাই যখন সেলের সামনে এলো, চারিদিকে রীতিমতো হট্টগোল শুরু হয়ে গেল।
থানার ওসি এগিয়ে গিয়ে কাগজটা পড়লেন। মৃত্যু, এবং মৃত্যুই একমাত্র উপযুক্ত শাস্তি ধর্ষকদের। 7 দিন পর মামুন ইসলাম বিশাল জনসভায় বক্তব্য দিচ্ছেন। নির্বাচনের আর আছে কয়েক মাস। মুখরোচক সব গালগপ্প আর যত রকম চাপাবাজি আছে সব রাজনীতিবিদরা এখন মুখ দিয়ে আওড়াবেন। বড় বড় ওয়াদা দিতে দিতে ফেনা ফেনা করে ফেলবেন চারিপাশ। মামুন ইসলাম সেটাই করছেন। সাইডে টান টান করে নিবিড় দাঁড়িয়ে। 7 দিনে সে জিয়ানাকে হাতের কাছে পায়নি, পেলে খপ করে ধরে গিলে ফেলতো। সে ফাইনাল রায়ের দিন পর্যন্ত অপেক্ষায় ছিল আপন মানুষের চেনার জন্য। উকিলকে আগে থেকেই ঢিলা মিলা করতে বলেছে সে নিজেই। রাজনীতিতে বন্ধুত্ব অভাব ছিল না, কিন্তু জেলখানায় পড়ার পর দেখেছে সবার রং চেঞ্জ হওয়া। মৌসুমীর স্টেটমেন্টে যে তার নির্দোষ হওয়ার জন্য যথেষ্ট, সেটা আগেই ঠিক করা ছিল। ক্লিনিক আর জিয়ানাদের ব্যাপারটা শক্ত প্রমাণ হলেও সে তাদের সম্মানে আঘাত করতে চায়নি। কিন্তু এমএ ভরা আদালতে কিভাবে নাটকটা করেছে এখন আবার সামনে আসে না। ভার্সিটিতে ক্লাসটাও করছে না। নিবিড়ের ধ্যান কাটল পিয়ন আনিসের কথায়। মামুন ইসলামের বক্তব্যের পর উনি সাধারণ মানুষদের প্রশ্ন করার সুযোগ দেন। আজ ভার্সিটির পিয়ন আনিস দাঁড়িয়ে প্রশ্ন করল, কি বলছো? আমার এলাকায় আমার পরিবারের জন্য কাদের এত কষ্ট? আমার এলাকায় এত বড় অনাচার তো আমি হতে দিতে পারি না। যেহেতু আমার ছেলের সাথে জড়িয়ে সে মেয়ের সম্মানহানি হয়েছে, তাই আমার ছেলেকেই তাদের সম্মান ফিরিয়ে দেব। চলো, তোমাদের সামনে আজ প্রমাণ করব মামুন ইসলাম কখনো অধর্ম করে না। আমার ছোট ছেলের সাথে আজ এই মুহূর্তে সেই মেয়ের বিয়ে হবে। আর ধর্ষিতা মেয়েটাকে কেউ বিয়ে করতে যদি এগিয়ে আসো, তবে বুঝবো দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে। কেউ আসো? কেউ এগিয়ে এলো না। অপরদিকে নিবিড় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে শুনছে সব। কোথায় থেকে কি হলো? বিয়ে? জিয়ানা? মানে তার সব প্যাচ লেগে যাচ্ছে। হঠাৎ জিয়ানার ভেজা স্নিগ্ধ মুখটা ভেসে উঠল চোখের সামনে। হেসে হেসে বলছে, কি কাবলিওয়ালা? না না, নিবিড় তবে এই ন্যাড়া পেঁচানো জীবনের সাথে এমন চঞ্চল উড়ন্ত হাসি খুশি একটা মেয়েকে জড়িয়ে তার জীবন ধ্বংস করতে পারবে না। পরক্ষণে মনে হলো জেল থেকে বের হয়ে একদম ব্যস্ত হয়ে পড়ায় খোঁজখবর কিচ্ছু নেওয়া হয়নি। সত্যি কি তাদের এমন মুমূর্ষু অবস্থা চলছে? তাহলে তো সব দোষ তার নিজেরই। আবার মনে হলো এই মেয়েকে এত পাকনামি কে করতে বলে সব সময়? একটা মেয়ে হয়ে এত বড় স্টেটমেন্ট মানে তো নিজের পায়ে নিজে কুড়াল মারা। এই বোধটা কি তার নেই? হঠাৎ মামুন ইসলামের বাতে নিবিড় পাশ ফিরে দেখে মুক্কু এক হাতে জড়িয়ে ধরে মামুন ইসলাম বলছে, সাব্বাস, এই না হলে পুরুষ মানুষ। আমাদের মোসাদ্দিক ওরফে মুখ্য একজন অসহায়কে বিয়ে করতে এগিয়ে এসেছে। সবাই আলহামদুলিল্লাহ বলুন। একটু থেমে আবারও বলল, চলুন সবাই আমার সাথে জিয়াউলের বাড়ি। আমরা 2 ছেলে আজ একসাথে বিয়ে হবে। বিকেলের সময়টা একটা শান্তি শান্তি ভাব থাকে সংসারে। সারাদিনের কর্মচঞ্চল নারীরা একটু থিতু হন। বাচ্চারা পড়াশোনার বাইরে নিজেদের মতো সময় পায়। বয়স্করা নিদ্রায় আচ্ছন্ন থাকেন। সংসারের শান্তির সময়টা যেন বিকেলবেলা। জিয়ানা বাবু হয়ে বসে গরম সরিষার তেল ঘষে ঘষে মালিশ করছে জিয়াউলের পায়ে। জিয়াউল আধা শোয়া হয়ে বইয়ে মুখ গুজে রেখেছেন। আদৌ বই পড়ছে না, বইয়ের ফাঁকে মেয়েকে দেখে চলেছেন। সত্যি চুলের কারণে কত অপূর্ব না লাগে একজন নারীকে। কারো কাছ থেকে তার বিশেষত্ব কেড়ে নেওয়া অন্যায় না, রীতিমতো পাপ। জিয়াউল খুবই আত্মগ্লানিতে ভোগে এই জন্যে। হয়েছে, এত গিল্টি ফিল করতে হবে না। জিয়ানা পায়ের দিকে তাকিয়েই বলে। জিয়াউল মুখটা থমথমে করে জিজ্ঞাসা করে, আদালতের ঘটনাটা কতটা বাজে ইমপ্যাক্ট পড়েছে জানিস? তোদের বিয়ে তো এই এলাকায় থাকলে দিতে পারবো না। পা হারানোর সাথে সাথে আত্মসম্মান আর ব্যক্তিত্বও হারাতে বসেছো আব্বু। ছোট থেকেই আমি জানি অন্যায়ের সাথে আপোষ নয়। মেয়ে মানেই বিয়ে, সংসারের আর বাচ্চার গ্লানি টানা নয়। আমার সেই পিতা কোথায় হারিয়ে গেল? পা ভেঙেছে, মেরুদণ্ডটা তো ঠিক আছে, তাই না আব্বু? জিয়াউল আজকাল সত্যি খুব দুর্বল বোধ করে। মনের দিক দিয়েও শরীরের দিক দিয়ে তো মহা দুর্বল। মেয়ে দুইটাকে নিয়ে চিন্তায় মস্তিষ্ক ঠিকঠাক কাজ করে না। যদি সে শ্যামল হাসানের উপর ভরসা না করতো আজ এই অবস্থা হতো না। আব্বু, আমাদেরকে বড়শির টোপ না বানাতেও আজ এই দিন আসতো না বল? তুই বুঝতে পেরেছিস? না পারার কি আছে? হাবিব আঙ্কেল আর শ্যামল হাসান আর কোনো যোগাযোগ করেনি। তোমাকে একটাবার সেলেও দেখতে যায়নি। ওনারা বিক্রি হয়ে গিয়েছে বলেই তো সব দায় আর ভোগান্তি আমাদের ঝুড়িতে। ভেতরগত কোনো গেম চলছে যেটা আমরা না জেনেই জড়িয়ে গেছি। তবে এই গেমের মাস্টারমাইন্ড এমন কেউ যা আমরা কল্পনা করতে পারছি না। কে আর হবে মামুন ইসলাম ছাড়া?
তখনই জিয়ানাদের বিল্ডিংয়ের সামনে হট্টগোল আর অনেক মানুষের চিল্লাচিল্লি শোনা গেল। জিয়ানা উঠে জানালার ফাঁক দিয়ে বড় বড় চোখে দেখে যাচ্ছিল। পরক্ষণে তাদের দরজায় নক হলো। জিয়াউল হুইল চেয়ারে বসে হাত দিয়ে ঠেলার আগে জিয়ানা ধরে বসার ঘরে উপস্থিত হয়। আঞ্জুমান দরজা খুলে বিস্মিত হয়ে দাঁড়িয়ে আছে। এলাকার সকল গণ্যমান্য ব্যক্তির সাথে মামুন ইসলাম সহ তাদের দরজায় দাঁড়ানো। আঞ্জুমান মনে মনে ভীষণ ঘাবড়ে গেল। নিশ্চয়ই এলাকা ছাড়ার কথা বলতে এসেছে এরা। হঠাৎ করে তার পায়ের নিচে সবকিছু কেমন শূন্য অনুভূত হলো। মামুন ইসলাম সালাম দিয়ে ভেতরে ঢুকলেন। আঞ্জুমানে গিয়ে সে আমতা আমতা করছে দেখে মামুন ইসলাম বললেন, আমার এলাকায় এসে আপনাদের এত দুর্ভাগ্যে পেতে হবে এই জন্য আমি সত্যিই লজ্জিত। আর সে লজ্জার জন্য কিংবা দায়িত্ব অথবা পাপমোচন সেই প্রেক্ষিতে একটা প্রস্তাব নিয়ে এসেছি। সাইড থেকে জিয়াউল এক প্রকার চিল্লিয়ে উঠে বলল, অসম্ভব। আমার মেয়েরা পানের চললে ভেসে আসেনি যে যার তার কাছে কন্যাদান করব। আপনারা আসুন। জিয়ানা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে এক সাইডে। জিয়াউলের আওয়াজে জেনিও বের হয়ে এসেছে। দরজা দিয়ে একজন মুরব্বী গোছের লোক প্রবেশ করতে করতে বলল, নষ্টা মেয়েদের নিয়ে গলার আওয়াজ এত উঁচু করা মানেই না মিয়া। তোমার মেয়েদের তো রাস্তায় ছেড়ে দিলেও কুত্তাও ফিরে তাকাবে না। সেখানে একমাত্র চেয়ারম্যান সাহেবের মতো জনদরদি মানুষ আছে বলেই আমরা সবাই ভেবেচিন্তে এই প্রস্তাব নিয়ে আসছি। আরও কিছু লোক হুড়মুড় করে ঘরে ঢুকে হ্যাঁ হ্যাঁ করলো। তখন জিয়ানা এগিয়ে আসলো। সেই মুরব্বীর সামনে দাঁড়িয়ে বলল, কুত্তা ফিরে না তাকালেও আমাদের চলবে। শুধু আপনাদের অদৃশ্য জিবা যে লক লক করে সেটা মুখের ভেতর রাখুন, আর আমাদের চিন্তা আপনাদের করতে হবে না। এমন নির্লজ্জ মেয়ে আমরা আগে কেউ এই এলাকায় দেখেছেন? এই মেয়েদের জন্যই এলাকার সব মেয়ে নষ্ট হবে। সামান্য আদব কায়দাও জানে না। এদের চুনকালি মেখে এই এলাকা ছাড়া করা উচিত। একসাথে সবাই ঠিক ঠিক বলে উঠলে মামুন ইসলাম হাত উঠিয়ে সবাইকে থামার নির্দেশ দিল। আঞ্জুমান এতক্ষণ সব নিথর হয়ে দেখে যাচ্ছিল। হঠাৎ করে জিয়ানার সামনে সে প্রচণ্ড জোরে গালে ঠাস করে চড় মেরে দেয়। জিয়ানা চড় খেয়ে অবাক চোখে আঞ্জুমানকে দেখে যাচ্ছে। রাগে রিরি করে আঞ্জুমান বলে ওঠে, তোর জন্য আজ আমার পরিবারের এই অবস্থা। তোর জন্মের দোষ না শুধু, তোর রক্তেরও দোষ। তোর মা যেমন সব ধ্বংস করেছে তেমন তুইও সব ধ্বংস করতে এসেছিস। দুধ কলা দিয়ে আমি কালসাপ পুষেছি। বের হয়ে যা আমার সংসার থেকে, তোর মুখ দেখাও পাপ। জিয়াউল ধমকে উঠে আঞ্জুমানকে, আঞ্জু চুপ করবে? তোমার মাথা ঠিক নেই, তুমি ভেতরে যাও। না, আর কত চুপ করব? তুমি আর তোমার এই ভাইয়ের মেয়ে আমার সংসার, আমার সব নষ্ট করেছ। দাও, ফেরত দাও সব। এই যে মৃত প্রায় দুধের 2 দিনের বাচ্চা, তাকে বুকে আগলে বড় করেছি, তার প্রতিদান কি পেয়েছি বলো? এই মেয়ের মায়ের জন্য আমার ভরা সংসার জ্বলে পুড়ে ছাই হয়েছিল। আজ আবার তার মেয়ের জন্য আমার চাকরি, তোমার শখের ফার্ম, সামাজিক মান সম্মান সব কিছু, হ্যাঁ সব কিছুই আজ থেকেও নেই। আঞ্জুমান জিয়ানার হাতের বাহু ধরে জিয়াউলের সামনে এক প্রকার ছুঁড়ে মেরে বলল। জিয়ানা স্তব্ধ বিমূঢ় হয়ে তাকিয়ে আছে আঞ্জুমানের দিকে। জেনি এগিয়ে এসে আঞ্জুমানের মুখ চেপে ধরে বলল, চুপ করো আম্মু, চুপ করো। অনেক মানুষ বাসায়, এসব হাবিজাবি কি বলছো? জিয়ানা তুই ভেতরে যা। জিয়ানা আঞ্জুমানের সামনে এগিয়ে এসে প্রশ্ন করল, এগুলো কি সত্যি আম্মু? রাগে এমনি এমনি বলছো তাই না? আমি তোমাদের সন্তান, এটাই সত্যি তাই না? না, তুই আমাদের কেউ না। তুই নীলুফা আর সাগর হকের মেয়ে। এবার আমাদের মুক্তি দে। তোকে বড় করেছি, আমাদের দায়িত্ব শেষ। জিয়ানা আঞ্জুমানের পা ধরে বসে পড়ে। সেখানে চুপচাপ বসে বলল, যা বলবে সব শুনবো, শুধু এই কথাগুলো ফেরত নাও। আমি তোমাদের মেয়ে, আর কোনো পরিচয় নেই। ব্যাস, আর কখনো কোনো দাবি নিয়ে আমার সামনে আসবে না, প্রমিস করো। আঞ্জুমানের হাঁটু নাড়িয়ে পা ছাড়িয়ে নিল জিয়ানার থেকে। জিয়ানা হাউমাউ করে কেঁদে উঠে জিয়াউলের কাছে গিয়ে প্রশ্ন করল, আব্বু, ও আব্বু, আম্মু এইগুলো রাগ করে বলেছে তাই না? আম্মু তো আমার সাথে কথা বলে না। সে না বলুক, কথা বলতে হবে না। আমি শুধু তোমাদের মেয়ে, এটাই তো যথেষ্ট। বলো না আব্বু, কথা বলো। জিয়াউলের শক্ত বান ভেঙে চৌচির হয়ে গেছে। আজ সেও আকুল হয়ে কাঁদা শুরু করলো। জিয়ানার দিকে চোখ তুলে তাকানোর সাহসটুকু পেল না। আর মামুন ইসলাম আশ্চর্য হয়ে তাকিয়ে আছে জিয়ানার দিকে। নিবিড় এতক্ষণ বাহিরে ছিল। ঘরের সব কথা শুনে শক্ত পায়ে ভেতরে প্রবেশ করলো। তারপর জিয়ানার হাত ধরে টেনে উঠে সোফায় বসিয়ে হাঁক ছাড়লো। কাদি সাহেব ভেতরে আসুন। মকু, তুইও আয়।
জিয়ানা হিচকি দিয়ে কেঁদে যাচ্ছে, তার আপাতত কোনো কিছু উপলব্ধি হচ্ছে না। চারিপাশে কেমন দুলছে যেন, নিজেকে আজ অস্তিত্বহীন লাগছে। মাথার শরীর অসাড় হয়ে আসছে একসাথে। এইটা কি কিয়ামত? সব কেমন ভেঙে চুরে গুড়িয়ে যাচ্ছে। একবার মাথা উঁচু করে নিবিড়কে দেখলো, কোনো কিছুই অনুভূত হলো না। নিবিড় একবার এগিয়ে এসে গলায় ঝুলন্ত ওড়নাটা মেলে মাথায় পরিয়ে দিল। কতক্ষণ কত পল কেটে গেল সেই বসা অবস্থায়, জিয়ানা সেটা খেয়াল নেই। একবার কেউ একজন বলতে বলল, বলুন আলহামদুলিল্লাহ কবুল। আবারও বলল। পাশ থেকে কোনো নারী জিয়ানার কানে কানে বলে দিল, বলো। জিয়ানা মন্ত্রপুতের ন্যায় 3 বার আলহামদুলিল্লাহ কবুল বলল। তারপর আরেকবার নিবিড়ের দিকে তাকিয়ে মনে হলো সত্যি আপন, নয়তো বিপদের সাহারা। একবার বিড়বিড় করলো শুধু, কাবলিওয়ালা। তারপর সব অন্ধকার শূন্য। দোগুনা দত্তার 4 গুণা জুজার। এটা শিখ ধর্মগুরু নানকের কথা। মানে কাউকে দ্বিগুণ দিলে ওপরওয়ালা তাকে 4 গুণ ফিরিয়ে দেন। নিবিড়ের সাথে কথাটা ওতপ্রোতভাবেই মিলে গেল। চেহারাটাই যেন অন্যরকম দেখাচ্ছে, জ্যোতিময় চিবুক, ঠোঁটের কোণ আর চোখের কোলে তৃপ্তির ছন্দ। জিয়ানা যে নিজের মাঝে নেই সেটা বোঝা যাচ্ছে স্পষ্ট। তাতে তার কি? নিবিড় নিজের হারানো ধন ফিরে পেয়েছে। নীলুফার এক টুকরো অংশ এখন তার সাথে জুড়ে গেল। অল্প একটু সন্দেহ থেকে খেয়াল রেখেছিল, এখন সুদ সমেত ফেরত পেয়েছে। একেই বলে দোগুনা দত্তার 4 গুণা জুজার। অপরদিকে জিয়ানা পাথরের ন্যায় স্থির হয়ে বসে আছে। তার ভেতরে যে শব্দহীন বিস্ফোরণ হচ্ছে সেটা আপাত দৃষ্টিতে দেখা না গেলেও কাছের মানুষদের কেউ কেউ অনুধাবন করলো। নিবিড়া জিয়ানার পরপরই জেনি আর মক্কুর বিয়ে পড়ানো হয়। জেনি কোনো দ্বিমত করেনি। আঞ্জুমান বার কয়েক এসে জেনিকে টেনে ওঠানোর চেষ্টা করেছে। মক্কুর মতো পাতিমাস্তান ছেলেকে জামাই হিসেবে উনি মানেন না, কিন্তু জেনি জানে বাস্তবতা। এই 3 মাসে হাড়ে হাড়ে বুঝেছে নারী সতীত্বই একমাত্র মন্ত্র, যেটা দিয়ে এই সমাজে টিকে থাকা যায়। কারণ সতীত্বহীন নারী কলুষিত, তাদের মুখ দেখাও পাপ। শুধু মক্কুকে একবার জিজ্ঞাসা করেছে, আপনার কোনো আপত্তি কিংবা কেউ জোর জবরদস্তি করছে না তো? মক্কু মাথা দিয়ে না করেছে। জেনি জানে মক্কুর পরিবার বলতে কেউ নেই, তাই তার সাথে জড়িয়ে গেলে সামাজিকতার এত দায় থাকবে না। যদি সংসার না করতে চায় সেপারেট হয়ে যাবে। ধর্ষিতার চেয়ে ডিভোর্সি তকমাটা পাওয়া আরাম। মামুন ইসলাম এক মুহূর্ত দাঁড়ায়নি যখন নিবিড় দেনমোহরের জায়গায় নূর ম্যানশনের নাম দিয়েছিল। নিজের পাতা ফাঁদে নিজেই পড়ে গেছে, হনহন করে বেরিয়ে গেছেন বাসা থেকে। অপরদিকে ঘরের সবাই প্রচণ্ড অবাক হয়েছিল নিবিড়ের কাণ্ড কারখানা দেখে। কাজী যখন নিবিড়কে আলহামদুলিল্লাহ কবুল বলতে বলে, সে 3 বার বলার পর বলতেই থাকে, 6 বার নয়, 9 বার নয়, 18 বার নয়, 30 বার নয়, 72 বার। তার কবুল বলা যখন থামছেই না, পাশ থেকে মক্কু হাতের উপর হাত দিয়ে বলে, ব্যাস ভাই ব্যাস, 3 বার বললেও আপনার বউ, লক্ষবার বললেও আপনারই। যেহেতু জীবনে একবারই বিয়ে করব, সেখানে মাত্র 3 বার বলবো কেন? কমসে কম 1000 পর্যন্ত বলা উচিত, তাই না? পেছন থেকে আকাশ বলে ওঠে, ভাই, একটু আগেও না আপনি মুখটা ফটকা মাছের মতো করে রাখছিলেন, এখন হঠাৎ 1000 বার কবুল বলার জন্য এত ফায়তারা? কারণ বুঝলাম না। কোষে 2টা থাপ্পড় দিলে কে ফটকা মাছ হয়ে যাবে দেখছি। নিবিড় কটমট করে জিজ্ঞাসা করলো। শুকনো কাশি দিয়ে আকাশ মুখে কুলু পেটেছিল তখন। বিয়ে হিসেবে একটু ইয়ার্কি ঠাট্টা করতে চাওয়া শখ বেচারা সেখানেই খতম, টাটা বাই বাই হয়ে গেছে। আজ যদি সবকিছু ঠিক থাকতো তবে এই সময় সবাই চুপচাপ রাতে ডিনার সারতে বসতো। জিয়ানা ইতি ইতি করে মাছ ছাঁটাই করার ধান্দায় থাকতো, আর জিয়াউল চোখ রাঙিয়ে সাঁতরাতো। আঞ্জুমান মেশিনের মতো একাধারে খেয়ে যেত। জেনি হিসেব করত পরবর্তী অপারেশনের কথা। অথচ মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তাদের পুরো পরিবারের চিত্র একেবারেই পাল্টে গেছে। তাদের মনের সাথে আজ বাহিরে তিমিরের প্রচণ্ড মিল, কোথাও আলো নেই। আজকে অমাবস্যা, জেনি সেসবের হিসেব করেই ছেড়ে দিয়েছে। ভালো মন্দ সুখ দুঃখ কোনো কিছুই তো অনুভূত হয় না তার। 23 বছরের জীবনে রং রূপ স্বাদ আহ্লাদ সব বিলুপ্ত হয়ে গেছে। জেনির রুমের বিছানায় মক্কু বসে আছে। জেনি বারান্দার দরজায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, আমাকে নিজের সাথে জড়িয়ে ভুল করলেন মুসাদ্দিক? কেন? একটা সাপের কামড়ে মানুষের মৃত্যু হয়, কিন্তু অনেকগুলো সাপের কামড়ে সেই মানুষ নিজেই সাপ হয়ে যায়। সাপের বিষ আমি না হয় নীলকণ্ঠ হয়েই পান করব, তবুও সাপটা আমার ব্যক্তিগতই থাকুক। আবেগ দিয়ে জীবন চলে না। আবেগের বয়স কবেই শেষ। ভুল করলেন। ভুল থেকেই বড় কিছুর প্রাপ্তি। অনুভূতি ছাড়া সম্পর্ক টেকে না। অনুভূতির সমুদ্র বানিয়ে রেখেছি, চোখ মেলে দেখলেই সেখানে সকাল দুপুর সারা বেলা সাঁতার কাটা যাবে। হেয়ালি করছেন? আমাকে দয়া দেখানোর কোনো প্রয়োজন নেই। প্রিয়জনের প্রয়োজন আমরা। এই দুনিয়াতে নিঃস্ব পরিচয়হীন কাউকে গ্রহণ করতে যদি তোমার বিবেকে বাঁধে, তবে আমার কিছু বলার নেই। আর যদি আমার কথা শুনতে চাও তবে শোনোবে। শরীর হয়তো পবিত্র কিংবা নষ্ট করা যায়, তবে মনের পবিত্রতা একান্তই নিজের হাতে।
আর বহুদিন আগেই সেই মনের হদিস আমি পেয়েছিলাম। শুধু তোমাদের সম্পর্কের জন্য কখনো আগাইনি। আমি আপনাকে কি দেবো বলেন? আমার কাছে কিছু নেই, আপনি ঠকেছেন। একটা পরিবার, ফুটফুটে কয়েকটা বাচ্চা, আর আমার যৌতুক হিসেবে আজীবন তোমার মুখের হাসি। ব্যাস, তাতেই হবে। আপাতত মানুষ মাত্রই লোভী। এগুলো পাওয়ার পর যদি অপশন থাকে তবে লোভ করতে দোষের কি? পরিবার বিল্ড আপ করতে কর্ম লাগে, আপনি তো কিছু করেন না। নিবিড়ের হাতা হয়ে বউ বাচ্চার শখ ছেড়ে দিন। আল্লাহর পরে ভাইয়ের জন্যই আমি এখনো শ্বাস নিচ্ছি। আর কিছু করি না কে বলেছে? আমি ফ্রিল্যান্সার, ভাইয়ের রিমোট কোম্পানির একজন এমপ্লয়ি। তবে রাজনীতির জন্য কবে কোথায় মরে পড়ে থাকবো কে জানে। এজন্যই পরিবারের স্বপ্ন দেখতে আমার ভয় পেতাম। মুসাদ্দিক ধমকে উঠল জেনি। হঠাৎ মরার কথা শুনে তার কেন অন্তরাত্মা ধক করে উঠল। বিয়ে না হতেই ধমকাধমকি শুরু করেছো? বাহ, ভালো ডোমিনেটিং বউ হবা মনে হচ্ছে। আমিও হাজব্যান্ড ম্যাটেরিয়াল, বউয়ের কথাই হক কথা, অক্ষরে অক্ষরেই মেনে চলবো। আপনি কেন আর গেলেন না? ভুল মানুষটা ছেড়ে যাওয়ার পরেই সঠিক মানুষটাই আসে। জেনি এগিয়ে গেল মুক্কুর দিকে, বুকে মাথা রেখে জড়িয়ে ধরল আলতো করে। প্রথম দিনেই মুক্কু এতটাও আশা করেনি। শরীরের শিহরণ কেমন ইলেকট্রিক্যাল মনে হচ্ছে। জেনিকে ধরবে না ধরবে করে কুটুকুটি করে হেসে দিল। হাসির শব্দে জেনি তাকে ছেড়ে সরে দাঁড়ায়। সত্যি লজ্জা পেয়েছে বেচারি। সহজ হতে নিজেই এগিয়ে গেছে, অথচ এই বখাটে হেসেই যাচ্ছে। সরি, আমার না বগলের নিচে, মানে তুমি যেখানে হাত রেখেছো সেখানটায় খুব কাতুকুতু, তাই হাসি বের হয়ে গেছে। ঠিক করে জেনিও হেসে দেয়। আজ ঠিক কতদিন পর তার ভেতর থেকে হাসি পেল জানে না, আর না জানতে চায়। শুধু প্রাণ খুলে হেসে একটু বাঁচতে চায়, কাউকে আঁকড়ে ধরে আয়ু ফুরানোর আগ পর্যন্ত। মোরে পুত্রজনকের পাপে। আমার মেয়েটার সাথে ঠিক সেটাই হলো। তোমার জন্য আমার সংসার আজ খা খা করছে। কাউকে ক্ষমা করব না, না তোমাকে আর না তোমার ভাইয়ের মেয়েকে। আমার এমন কোয়ালিফাইড মেয়েটা একজন রাস্তার চালচুলোহীন বখাটের স্ত্রী। ভাবতেই আমার কলিজায় হাজার তলোয়ারে আঘাতে ক্ষত বিক্ষত হচ্ছে জিয়া। আমি কাউকে বোঝাতে পারছি না। আঞ্জুমান রাগে দুঃখে কেঁদে কেঁদে বিলাপ করছেন। একজন ইনভ্যালিড লোকের আর কি করার আছে আঞ্জু? তোমার মেয়ে কি আমার মেয়ে না? তাদের ক্ষতি কি শুধু তোমার পড়ছে, আমার কিচ্ছু হচ্ছে না? তুমি জানতে না এদেশের সকল নিউজ চ্যানেল বুর্জোয়া মালিকদের সম্পত্তি? তারা তাদের গোলামি ছাড়া আর কিচ্ছু বোঝে না। তবে কেন গেলে বোকার মতো মৌচাকে ঢিল ছুটতে? আমরা আমাদের জীবন এমন অনেক কাণ্ড করি যার কোনো মানে নেই, এমনকি উপকারও নেই, বরং ক্ষতি তবুও সিস্টেমের পরিবর্তন আর অভ্যাসের জন্য করি। আমি না আগলে অন্য কেউ আগাবে, এই আশায় একজন সচেতন নাগরিক বসে থাকতে পারে না। সচেতন করে করে একটা সুস্থ পরিবারকে তুমি অসুস্থ বানিয়ে ফেললে। তবুও তোমার এইসব উদ্ভট তত্ত্ব বন্ধ হচ্ছে না। ছেলেটাকে তো নিজের মতো করে মানুষ করেছো, কি হলো তার? সে তো হতাশার চাদরে ঢেকে গেছে ক্যারিয়ার আর ভবিষ্যৎ। অথচ আমার ট্রেনিং প্রাপ্ত জিনিয়ার কাছে যাও, এত বড় একটা ধাক্কা তুমি দিয়েছো। কোণে কোণে ঠিক 30 মিনিট পর সে নর্মাল হয়ে যাবে। বাস্তবতা শেখানো অতি জরুরি আঞ্জু। দীর্ঘশ্বাস ছেড়ে বিছানায় শরীর এলিয়ে দিয়ে জিয়াউল আরো বললেন, তবে যে আমি তোমার প্রেমে অন্ধ ছিলাম, সেই আমি আজ চোখের জ্যোতি ফিরে পেয়েছি। ধন্যবাদ তোমাকে। আঞ্জুমান কান্না থামিয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো জিয়াউলের দিকে। বুঝলে না তো, আমি তোমার মাঝে একসাথে একজন স্ত্রী, মা, মেয়ে, শিক্ষিকা আর আদর্শ নারীকে দেখতে পেতাম, যার অবস্থান সকল মেয়েলি হিংসা থেকে দূরে, বহু দূরে। কিন্তু আজ সেই চোখের ছানি তুমি নিজ হাতে টেনে ছিঁড়ে দেখিয়ে দিয়েছো। তুমি আর 5টা সাধারণ বঙ্গনারীর মতোই, যে বিপদে কিংবা দুর্বল সময়ে প্রচণ্ড স্বার্থপর হয়ে উঠতে পারে, 20 বছরের মমতাকে তুড়িতে মেরে অবজ্ঞাতে পরিণত করতে পারে। রাজহাঁসের বাচ্চা পাতিয়াসের ডেরায় নিজেকে পাতিয়াস মনে করলেও পাতিয়াস মনে মনে ভীত থাকেই, কারণ সে জানে এটা রাজহাঁসের বাচ্চা। যে নীলুফাকে তুমি আজ অপমান করেছো, মাত্র কয়েকদিনের পরিচয়ে আমি দেখেছি সেই নীলুফা ইয়াসিন ঠিক নারী নামের কতটা কোমলতার প্রতীক ছিল। পুরো পরিবারের স্থাবর অস্থাবর সম্পত্তির একমাত্র মালিক হয়েও কতটা অহংকার শূন্য ছিল। জিয়ানাকে তুমি কালসাপ বলেছ ঠিক, কোন হিসেবে আঞ্জু?
আঞ্জুমান মাথা নিচু করে ফেলে। রাগে যে মানুষ শয়তানের বশীভূত হয়ে যায় সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে। আঞ্জুমানকে উত্তর দেয়া না দেখে জিয়াউল নিজেই আবারও বলা শুরু করলো। গ্রামের ফার্মটার মালিককে তুমি ভালো করেই জানো। আমাদের নামে 50 লাখ টাকার এফডি আর নীলুফা এমনি এমনি দিয়ে যায়নি, সেটাও জানো। একটা বাচ্চার খরচ কি 20 বছর আগে 50 লাখ ছিল? সেই টাকা তুমি তোমার ভাইয়ের কথায় ব্যবসায় লাগিয়ে পুরোটাই যে লস খেয়েছো, সেটার জবাবদিহিতা কিন্তু জিয়ানার প্রাপ্য। তুমি আর আমি দুজনেই জানি জিয়ানা কঠিন রূপী নীলুফার ভার্সন, যার কাছে টাকা পয়সা কিংবা সহায় সম্পত্তির কোনো মূল্য নেই। তার কাছে মানুষ সব্বার আগে, সে যেই লেভেলেরই হোক। দরজায় দাঁড়ানো নিবিড় পুরো কথাটাই শুনলো। তারপর দরজায় আঙ্গুল দিয়ে টোকা দিয়ে নক করে। দরজার শব্দে জিয়াউল থেমে যায় তৎক্ষণাৎ। নিবিড়ের রুমে ঢুকে বলল, আমার জিনিস আমি কারো কাছে রাখতে পছন্দ করি না কিংবা স্বাচ্ছন্দ্য বোধ করি না। তবে হুটহাট বিয়ে হওয়ায় পরিস্থিতি শূন্য। তাই আগামীকাল পর্যন্ত মিসেস সুকনীল নিবিড়কে আপনাদের আমানতে রেখে গেলাম। সহি সালামতে আমাকে ফেরত দেবেন আশা করি। তারপর আঞ্জুমানের দিকে তাকিয়ে বলল, আপনাকে অশেষ ধন্যবাদ। আমার ফুপু আমাকে আগলিয়ে রেখেছেন। তবে ওনার নামে যে নোংরা কথাগুলো বলেছেন, আপনার জায়গায় অন্য কেউ হলে সেখানেই পুঁতি ফেলতাম। ফিরি ফিরি তো আর মানুষ করেন নাই, তাই উদার হওয়ার মিথ্যে চেষ্টা করবেন না। আজ থেকে রিয়ানার সাথে আপনাদের লেনদেন এখানেই স্টপ। আসছি। আঞ্জুমানের মুখ অপমানে কালো হয়ে গেল। পুঁতে ফেলা বলা আর করা যে একই জিনিস। হাঁটুর বয়সী একটা ছেলে তাকে এভাবে অপমান করলো। তারপর জিয়াউলের দিকে তাকিয়ে দেখলো সে নির্লিপ্তভাবে একইভাবে বসে আছে। রাগে কিছু কথা না হয় বলেছে, তাই বলে একদিনে সবার কাছে ভিলেন হয়ে গেল। নিশ্চয়ই জিয়ানাও এখন মুখ ফিরিয়ে নিবে। এজন্য কি এ লোকে ঠিকই বলে, পিঠের হাড় বুকে জোড়া লাগে না। নিবিড়ের ছেলেরাই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। মূলত মুক্কুকে বলে জেনি আনিয়েছে। 10-12 জনের খাবার সব আনপ্যাক করে ডাইনিং প্লেটে সাজিয়ে রাখছে। নিবিড় হনহন করে ডাইনিং পার হয়ে মেন দরজায় পৌঁছানোর সময় জেনি পেছনে ডাকলো, না খেয়ে যাবেন না ভাই, প্লিজ। জিও ওইভাবেই বসে থাকবি, খেতে আয়। নিবিড় দাঁড়িয়ে যায় আর জিয়ানা পাথর থেকে ফট করে দাঁড়িয়ে গিয়ে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে ফটাফট পাশের ওয়াশরুমে ঢুকে গেল। নিবিড় এক প্রকার অবাক হয়ে দেখল এই পাগলের উদ্ভট আচরণ। মুক্কু এগিয়ে এসে নিবিড়ের হাত ধরে ডাইনিংয়ে নিয়ে যায়। সে বসবে তখন জিয়ানা বের হয়ে এলো। ভেজা মুখে ফ্রেশ একটা চনমনে ভাব নিয়ে কারো দিকে না তাকিয়ে চেয়ার টেনে বাবু হয়ে বসে খাওয়া শুরু করে। সব আর কি খাবে, বরং স্তব্ধ হয়ে জিয়ানার কাণ্ড কারখানা দেখছে। স্তব্ধ সবাইকে দেখে জিয়ানা মুখ ভর্তি খাবার নিয়ে বলে, আপনাদের কি হাতে পায়ে ধরে খাওয়াতে হবে? খেয়ে দিয়ে ফটাফট ঘুমান, ঘুম পাচ্ছে আমার। জিও কি হচ্ছে কি? সবাইকে রেখে তুই আগে বসে গেলি কেন? এটা কেমন ম্যানার্স? জেনি কপট গলায় জিজ্ঞাসা করলো, আমার বিয়ে আমি আগে খাবো না? তাছাড়া একদিনে এত ধকল সব তো আমার উপর দিয়ে গেছে নাকি? নিবিড় ঠিক জিয়ানার পাশে চেয়ারটাতে বসে জিয়ানার প্লেট নিজের দিকে টেনে নিল। এবার সবাই আরো অবাক। জিয়ানা চোখ ছোট ছোট করে তাকিয়ে দেখছে ভণ্ড নেতার কাজকর্ম। জিয়ানার এটো খাবার এক লোকমা মুখে দিয়ে বলে, বিয়ের দিনে স্বামী স্ত্রীর একে অন্যের এটু খাবার খেতে হয়, এটা মহব্বত বাড়ে। তারপর প্লেট আবার জিয়ানাকে ঠেলে দিয়ে উঠে গেল। জিয়ানা ডোন্ট কেয়ার ভাব নিয়ে আবারও খাওয়া শুরু করে বলল, ফাজলামো হচ্ছে? ফ্রি বিয়ে করেছেন আবার মহব্বত? আপনি আমার বিয়ে তো হাওয়া হাওয়া, তোমারটা তো ভ্যালিড। মিষ্টি টিষ্টি কিছু খাওয়াবে নাকি এই পর্যন্তই? আরে হাওয়া হাওয়া হবে কেন? ভাই 72 বার কবুল বলেছে, আমি না থামাইলে চলতেই থাকতো। মক্কু খেতে খেতে বলল। জিয়ানা তখনও এক মনে খাচ্ছে। নিবিড় চোয়াল শক্ত করে জিয়ানার বাহু ধরে টান মেরে দাঁড় করি বলল, ফাজলামি আর আমি দুই মেরুর বাসিন্দা, মুখ সামলে আমার সাথে কথা বলতে আসবে। ফার্দার তোমার বাকওয়াজ একদম সহ্য করবো না। আর লাগছে ছাড়ুন, আর খেয়ে দিয়ে ফুটুন তো। একদিন আমার মস্তিষ্কের চেয়ে বেশি ড্রামা নিতে পারবে না আর। নিবিড় হাত ছাড়ল না, বরং আরো একটা শক্ত করে ধরে টানতে টানতে দরজার দিকে নিয়ে গেল। পেছনে পেছনে সবাই এগিয়ে যায়। বিয়ের পর বাপের বাড়ি থাকার কোনো নিয়ম নেই, যদিও এটা তোমার বাপের বাড়ি না। যেভাবে বিয়ে হয়েছে সেভাবেই স্বামীর ঘরে যাবা। চলো। সে না হয়ে যাব, তবে এমন ঢ্যাং করে নাকি যাব আজব। যান, বিয়ের বাজার সদাই বেনারসি সব আনেন, সাথে মিষ্টি। কিপটা লোক কোথাকার, ছাড়ুন তো। বিয়ে করে মাথা কিনে নিয়েছেন নাকি? আপনার কথায় আমার চলতে হবে? হাত ছড়িয়ে ড্রয়িং রুমে আসার সাথে সাথে আঞ্জুমানের সামনে পড়ে আর সেভাবে দাঁড়িয়ে যায় জিয়ানা। নিজেকে সামলিয়ে চমৎকার হেসে বলে, শুক্রিয়া চাচি যান।
আপনার আদর যত্নের কোনো ত্রুটি ছিল না। I never understand for even a single day that you are not my own mom. আর একটা দিন থাকি এই বাসায়, কাল চলে যাব প্রমিস। বলেই নিজের রুমের দিকে গেল জিয়ানা। আঞ্জুমান নীরব হয়ে শুনে গেল সবটা। কিছু কিছু ক্ষোভ মানুষের নিজ অন্তর চিরে বের হয়। সেটা মনে না পুষলেও হঠাৎ একদিন বিস্ফোরণের মতো প্রকাশ পায়। সেই বিস্ফোরণে সব লণ্ডভণ্ড হয়, ছিন্ন ভিন্ন হয় সম্পর্ক। তরোয়ালের আঘাতের চেয়ে যে মুখের কথার আঘাত বেশি ভারী কি পড়ে, সেই আঘাত না যায় সরানো আর না যায় ভোলা। নিজের ভুল বুঝতে পারলেও সেটা আর ফেরত নেওয়া যায় না। তাই তো ভাবিয়া বলিও কথা, বলিয়া ভাবিও না। নিবিসহ মক্কু আর বাকিরাও চলে গেল তৎক্ষণাৎ। জিয়ানা বারান্দায় দাঁড়িয়ে দেখল তাদের প্রস্থান। পেছন থেকে জেনিও এসে পাশে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, এমনভাবে ট্রিট করা ঠিক হলো? এখন থেকে কিন্তু ঠিকঠাক ব্যবহার করতে হবে। স্বামী হয় তোর। স্বামী? 2 মিনিট ভাবতেও কেমন যেন লাগে। উনি পিটিএসডি রোগী, মানে পাস্ট ট্রমাটিক ডিসঅর্ডারে ভুগছেন। আমাকে আজ নিজের বাড়ি নিলে কাল লাশ পাবে। দাম্পত্য জীবন স্বাভাবিক তো দূর কি বাদ, আমি একটা দিন স্বামী সোহাগীও হতে পারবো না। এখন বলো তো, স্বামী হিসেবে তুমি এমন মানুষকে নিয়ে ভাবতে? নিবিড় ভাই না হয় পেশেন্ট, ট্রিটমেন্ট করলে ঠিক হবে। আমাকে দেখ, এলাকার বিখ্যাত বকাটের বউ, না আছে পরিবার, না আছে মাথা গোজার ঠাই। ক্লাবে তো আর সংসার পাতা যায় না। যদিও আমি খুশি, খলিশি তো আমাকে জেনে শুনে খেয়ে গ্রহণ করবে। সেখানে মুসাদ্দিক নাকি গোপনে আমাকে পছন্দ করতো বলেই আজ বিয়ের জন্য এগিয়ে এসেছে। একজন ঢাকঢোল পিটিয়ে সারা পৃথিবীকে জানিয়ে ভালোবেসে বিপদে কেটে পড়েছে, আরেকজন গোপনে ভালোবেসে বিপদে আগলিয়ে নিয়েছে। দীর্ঘশ্বাস ফেলে আরো বলল জেনি, নিবিড় ভাই কেমন সেটা আমরা তো এই কয়দিনে ভালো করেই জেনেছি। আমার মনে হয় ওনার সাহারা হওয়া উচিত তোর। লোকটা অনেক দুঃখী, নিজের পরিবারের কাছে কিচ্ছু পাননি। এখন তুই ওনার একমাত্র পরিবার। পরিবার কথাটা জিয়ানার কানে চিনচিন করে উঠল। যে পরিবারের গর্ব সে করত, সেটাই তো নিজের না। তারও তো কেউ নেই, নিবিড়ের থেকে নেই, আর তার সত্যি সত্যি নেই। দুইজন দুঃখী মানুষের এক হওয়ার কোনো দরকার ছিল কি? কে কার সাহারা হবে? সেখানে দুইজনেরই এই দুঃখের শেষ নেই। অনেকক্ষণ দুই বোনের জীবনমুখী আলোচনা চলল। ঘণ্টা দেড়েক পর দরজায় আবার নখ হলো। জিয়ানা দরজা খুলে হা হয়ে যায়, কারণ আকাশ অনেকগুলো মিষ্টির প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে। জিয়ানাকে দেখে সালাম দিয়ে বলে, ভাবি, ভাই 20 কেজি মিষ্টি পাঠাইছে। রাত হওয়ায় দোকানে আর মিষ্টি ছিল না। ফাজলামো করেন? এত মিষ্টি দিয়ে কি হবে? কপট রাগ নিয়ে জিজ্ঞাসা করলো জিয়ানা। জেনি এগিয়ে এসে দেখে অবাক হয়ে আছে সেও। ভাই বলছে আপনাকে মিষ্টি দিয়ে গোসল করতে। আপনার আচরণে নাকি সুইটনেস নাই। ও হ্যাঁ, জেনি ভাবিকে বলেছে মিষ্টির বালতিতে রস ঢেলে জিয়ানা ভাবিকে চুবিয়ে রাখতে। বলে এক ছুটে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। এদিকে জিয়ানার মেজাজ সপ্তম আকাশে। জেনি পেছন থেকে জিয়ানার মাথায় গাঁটটি মেরে বলল, নে, এবার নিজের হাওয়া হাওয়া বিয়ের মিষ্টি খা, গাধি কোথাকার। বুদ্ধিজীবীরা এখন বিভক্ত 3 ভাগে, ভণ্ড, ভণ্ডতর, ভণ্ডতম। হুমায়ুন আজাদের এই কথাটা নিবিড়ের মাথায় ঘুরছে সেই তখন থেকে। জিয়ানাদের বাসা থেকে বের হয়ে নিবিড় পার্টি অফিসে আসে। রেজাউল সরকারের জরুরি তলব। সেখানে উপস্থিত দেশের নামি দামি কিছু বুদ্ধিজীবী। এরা প্রতিটাই শুয়োরের বাচ্চা, যারা দিনে বুদ্ধি বেচে খায় সে আর রাতে বুদ্ধির কাছে নিজেকে বেচে। এরা আবার কিসের বুদ্ধিজীবী? বুদ্ধিজীবী ছিলেন মুনির চৌধুরী, গোবিন্দ চন্দ্রদেব, মোফাজ্জল হায়দার চৌধুরী, আনোয়ারা পাশা, সিরাজুল হক প্রমুখ ব্যক্তিগণ, যাদের কৃতিত্ব আর ত্যাগে আজও দেশ কাঁদে। যাদের হারানোর শোক কখনোই কাটে না। ওনারা শহীদ হওয়ায় মনে করা হয় দেশ 100 বছর পিছিয়ে গেছে। বর্তমানে আছে কি এমন বুদ্ধিজীবী? থাকলে তারা কোনো রাজনীতি নেতার পা চাটে না। আর বর্তমানে যারা চাটাচাটি জানে না, তারা বুদ্ধিজীবী স্বীকৃতিও পায় না। রেজাউল সরকার নিবিড়ের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, শুনো নিবিড়, একটা তিতা কথা বলি। জেল না খাটলে খাঁটি রাজনীতিবিদ হওয়া যায় না। আমি জেলে গেছি প্রায় 37 বার। যতবার জেলে গেছি ঠিক ততবার নিজের চরিত্র ঝালাই করার সুযোগ পেয়েছি। প্রথমে আমি তোমার মতো নীতি নীতি করতাম, পরে যখন রাজনীতির আসল ধারা ধরতে পারলাম, এইসব নীতিফিতি গুল্লি মেরে নেতাদের বিচি চাটা শুরু করলাম। ঠিক তারপর থেকে তরতর করে পদের উন্নয়ন হলো। তবে নেতাদের চেয়ে নেতার বউরা আরো বড় বেশ্যা। এদের চেটে নেতাদের ফু মেরে সরিয়ে ফেলা যায়। অত বেশি দূরে কেন, তোমার আম্মাকে ধরে রূপক মডেল তো প্রায় এই এলাকার আসন জয় করেই ফেলেছি।
বলেই অট্টহাসি দিয়ে উঠে, সাথে পাশের জানোয়ারগুলো কুটিল হেসে যাচ্ছে সমান তালে। রেজাউলের নতুন পিয়ে ট্রে ভর্তি ছোট ছোট গ্লাসে নিষিদ্ধ তরল এনে সার্ভ করলো। নিবিড় ইশারা করলো বোতল আন। পিয়ে রেজাউলের দিকে তাকিয়ে অনুমতি চাইলো। সেও ইশারায় অনুমতি দেয়। সিংহকে খেপিয়ে দিয়েছে। রেজাউল জানে কে কোথাও আটকে আছে। নিবিড় মাথা গরম করে কখনো কোনো ডিসিশন নেয় না, তবে একবার মাথা গরম হয়ে গেলে কিছু পরোয়া করে না। রেগুলার শেপের একটা 750 মিলি জ্যাক ড্যানিয়েলস হুইস্কির বোতল এনে সামনে রাখলো, সাথে বোতল ওপেনার ধপ শব্দ করে পাশে রাখলো। নিবিড় লাল চোখে চেয়ে দেখলো শুধু একবার। ওপেনারটা ডান হাতে নিয়ে বা হাতে বোতল ধরে একটানে খুলে ফেললো। তারপর এক মুঠো বরফ গ্লাসে খামচি দিয়ে নিয়ে 4 আউন্স জ্যাক 6 আউন্স সাইডার দিয়ে মিশিয়ে গোল গোল করে নাড়াচাড়া করলো যতক্ষণ না বরফ মেল্ট হয়। তারপর পুরো মিশ্রণটাই গলায় ঢেলে দিল। গরম মিশ্রণ বরফেও যেন কাবু করতে পারে না। গলা থেকে শুরু করে কলিজা ভেদ করে পাকস্থলিতে তীব্র আন্দোলন শুরু করে। সেই সাথে মস্তিষ্কের স্থিরতা হ্রাস পেতে থাকে ক্রমশ। ফট করে উঠে দাঁড়ালো নিবিড়। তারপর পিয়ের গলা এক হাতের কনুই দিয়ে ভাঁজ করে শক্তভাবে চেপে ধরে বলে, তুইও কি আমার মতো যাওরাবে? শার্ট প্যান্ট পরে নিজেকে কি লাগছে ভাবছিস? গোড়ালি সহ খাতনা করে সোজা করে দেব শালা শুয়োর। ফার্দার নো বেয়াদবি, মাথা থাকবে। নিবিড়ের কথা জড়িয়ে যাচ্ছে। আবারও ধপ করে বসে পড়ল নরম সোফায়। রেজাউল হো হো করে হেসে বলে, দেয়ার ইজ নো নিড টু দিস এনিমোর। তার ন্যাচারাল খোঁজাকরণ করা। হি ইজ এ কে। আবারও খ্যাক খ্যাক করে হেসে উঠল। তারপর আবার বলল, যে দরকারে ডেকেছি। আমার আসনে তোমার ম্যান পাওয়ার বেশি, তাই নিজের ম্যান পাওয়ার এইবার কাজে লাগাও। রিভলভার তো শোকেসে উঠিয়ে রাখার জন্য নয় ছেলে। একটা গুলিও তো খরচ করতে পারলে না এখন পর্যন্ত। পাঞ্জাবির পকেট থেকে একটা কাগজ বের করে সামনে টেবিলের উপর রেখে বলে, দিস স্ক্যান্ডালস হ্যাভ কনস্পায়ার্ড অ্যাগেনস্ট মি। আই ওয়ান্ট টু মেক ইজ অফ দেম পে। নিবিড় কাগজটা হাতে নিয়ে বলে, হয়ে যাবে। ওভার ব্রিজের কাজটা আমার চাই, আর কমিটি 7 দিনেই গঠন করবেন। ছেলেরা আর অপেক্ষা করতে চাচ্ছে না। ও হ্যাঁ, সাথে দোয়া, নতুন বিয়ে করেছি আজ। বলে ঝুঁকে পায়ে হাত দিয়ে সালাম করলো। রেজাউল সরকার মাথায় হাত বুলিয়ে দিলেন। আরে ব্যাস, প্রতিদিন নতুন নতুন বিরিয়ানিতে হচ্ছে না তোমার? এইবার ডাল ভাত চাই। ভালো ভালো, বৌমাকে এনো একদিন। দোয়া আশীর্বাদ যা করার সব করবনি। খুব বাজে ইঙ্গিত করে যে বলেছেন সেটা উপস্থিত সবাই টের পেল, সাথে মজাও। নিবিড় বাঁকা হেসে বলল, জরুর, আশীর্বাদ তো লাগবেই, তবে সেটা আমার বউয়ের না। যে আশীর্বাদ দিতে চাইবে তার। আফটার অল মিসেস শুকনীল নিবিড় বলে কথা। আসছি তাহলে। কপালে 2 আঙ্গুল ঠেকিয়ে সালাম দেখিয়ে বের হয়ে গেল। বাহিরে মক্কু সহ প্রায় 20-25 জন ছেলে পেলে নিবিড়ের জন্য অপেক্ষা করছিল। সবাই হুড়মুড় করে নিবিড়ের কাছে গেল। মক্কু জিজ্ঞাসা করে, নিবিড় উত্তর দিল না। সোজা গিয়ে বাইকে বসে স্টার্ট করলো। মক্কু এক প্রকার দৌড়ে পেছনে বসা মাত্রই হাই স্পিডে রান করলো বাইক। আর নিবিড় নেশার ঘুরে রাস্তা একসাথে 4-5টা দেখছে, ফলে হাত কাঁপাকাঁপি শুরু করলো। মক্কু বারবার সাবধান করছিল, কিন্তু নিবিড়ের কানে কারো কথাই যাচ্ছে না। তার কাছে মনে হচ্ছে একপাল শুয়োর তার দিকে তাকিয়ে খ্যাক খ্যাক করে হেসে যাচ্ছে তো যাচ্ছে। তারপর দেখলো শুয়োরের দলের মাঝে তার মা স্বপ্নার ঠিক পাশে জিয়ানা দাঁড়িয়ে। হাতের ব্রেক শক্ত করে চেপে ধরার সাথে সাথে বাইক নিয়ে ধুম করে ছিটকে পড়লো দুইজনই পাশের ফুটপাতে। আমি কারোর কোনো ক্ষতির কারণ হব না। যদি এই নিয়ত করে চলিস, তবে সৃষ্টিকর্তা বলবেন আমি তোমাকে সম্ভবত ক্ষতি থেকে রক্ষা করব। এটা আমার কথা না, বিভিন্ন মনীষী বিভিন্নভাবে এই একই কথা বলেছেন। বলেই জিয়াউল জিয়ানার মাথায় হাত বুলিয়ে দিলেন। জিয়ানার ঘুম না আসায় জিয়াউলের রুমে আসে, আর কথাবার্তা ছাড়াই জিয়াউলের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। আঞ্জুমান রাগ করে জেনি রুমে শুয়েছে, তাকে আর কেউ ঘাটাতে যায়নি। থাকুক কিছু সময় নিজের মতো করে। জিয়ানা মাথা উঁচু করে দেখলো ভেঙে যাওয়া স্বাস্থ্যের জিয়াউলকে, তারপর প্রশ্ন করলো, হঠাৎ এই কথা কেন আব্বু? আমরা কারো কি ক্ষতি করেছি? তা না হলে আমাদের এত বড় ক্ষতি কেন হলো? সৃষ্টিকর্তার উপর থেকে বিশ্বাস আর নিজের উপর থেকে কখনো আত্মবিশ্বাস হারাবে না আম্মু। এর চেয়েও খারাপ কিছু হতে পারত। আমি আজ জেনি মারাও যেতে পারতাম। আর আজ আমি নিবিড়ের মাঝে যে দৃঢ়তা দেখেছি, সেই দৃঢ়তা ভেদ করে কেউ তোর চুলটা পর্যন্ত ছুতে পারবে না। নিবিড়ই সৃষ্টিকর্তার দেওয়া রক্ষা কবচ তোর জন্য। সব জেনে শুনে এই কথা বলছো আব্বু? অন্য কোনো সম্পর্ক হলেও মেনে নিতাম, স্বামী স্ত্রীর মতো সম্পর্ক। ওনার সাথে কি করে ক্যারি করব বলো?
শ্যামল হাসান কি বলেছে শোনোনি? উনি প্রচন্ড মিসোজিনি। এমন একজন সাইকো আমার রক্ষা করবে? কোনো মানুষের রক্ষা করার ক্ষমতা আসলে নেই। সে শুধু একটা অশিলা হয়, আর নিবিড় হচ্ছে অশিলা মাত্র। অনেক সময় হয় না, আমরা যা দেখি বা জানি সেটা সত্যি না। নিবিড়কে আমার খুব জটিল মনে হয়। ওর মাথায় সবসময় কিছু চলে। হট করে তোকে বিয়ে করার মতো সিদ্ধান্ত নেওয়ার ছেলে সে না। ফট করে নিব কেন? ফেম পাওয়ার জন্য করেছে। আনিস মামা জনসম্মুখে প্রশ্ন করেছে, তারা তো সেখান থেকে পেছানোর সুযোগ পায়নি। এমন কাজ করে তাদের জনপ্রিয়তা দেখবে হুড়হুড় করে বেড়ে যাবে আরো। আর নীলুফা চাচি, দুঃখিত, আম্মুকে মনে হয় খুব সম্মান করে, তাই না? হতে পারে অনেক কিছুই। এর মাঝে সবচেয়ে সম্ভাবনাময় যেটা হচ্ছে, ওনাদের সকল সম্পত্তি যদি নীলুফার নামে লেখা থাকে, সেক্ষেত্রে উত্তরাধিকারীর সূত্রে সব কিছুর মালিক তুই। ওদের পরিবারের ওপেন সিক্রেট এটা এক প্রকার। তাহলে মামুনুল ইসলামের জন্য তুই মাইন্ড বোম টাইপ। সর্বোচ্চ সতর্ক হয়ে চলাফেরা করবি। আর সময় হয়ে গেছে তোকে সব বুঝিয়ে দেওয়া, যেহেতু জেনেই গেছিস সব। চড়াত করে উঠে বসে জিজ্ঞাসা করলো, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।